উপন্যাস দেওয়ানা আমার ভালোবাসা সিজন 2 পর্ব 1। একটা 15 বছর বয়সের অবুঝ মেয়েকে যদি একা একটা রাজমহলে পাঠানো হয় একজন 60 বছর বয়সের প্যারালাইজড মহিলাকে দেখাশোনার জন্য, তাহলে কথাটা শুনতে একটু অন্যরকম লাগে, তাই না? প্রথমত মাথায় চিন্তা আসে, এত ছোট বাচ্চা মেয়েটি কি পারবে বয়স্ক মহিলাটির তদারকি করতে? দ্বিতীয়ত, যাদের বিশাল রাজপ্রাসাদ, পাহারা দিতেই শত বডিগার্ড লাগে সব সময়, তাহলে তারা কেন বিদেশি ডক্টর পরামর্শ না নিয়ে সাধারণ একটা বাচ্চা মেয়েকে রেখেছে বয়স্ক মহিলাকে দেখাশোনার জন্য? তাও সেই মেয়েটি যার দিন দুনিয়া বলতে কিছু বোঝে না। তৃতীয়ত, যেখানে অবুঝ বাচ্চা মেয়েটি পরিবারের আর্থিক দিক থেকে সচল, তাহলে তারাই কেন বা তাদের অতি আদরের মেয়েটিকে এভাবে কাজের মেয়ে হিসেবে অন্য ঘরে রাখতে চাইছে? এত কেন উত্তর হয়তো এই মুহূর্তে কেউ দিতে পারবে না। আর না দিতে পারবে এই অবুঝ মেয়েটির বাবা মা শফিকুল ইসলাম ও তার স্ত্রী রেহেনা বেগম। উত্তরটা হয়তো এই মুহূর্তে জানা নেই তাদের দুজনেরই। তাই তীব্র অস্থিরতা ও ভয় সংযম করে খানবাড়ির ড্রয়িং রুমের সোফায় বসে আছে, নিজের মেয়ের হাতটি শক্ত করে চেপে ধরে অপরাধীনতায় শফিকুল ইসলাম ও রেহেনা ইসলাম। একমাত্র আদরের মেয়েকে এবার কোনোভাবেই রেখে যেতে মন বা নীতি মানতে চাইছে না, কিন্তু তারপরও মেয়েকে রেখে যেতে হবে। এতে ওনার ইচ্ছে থাকুক বা না থাকুক তাতে কিছু যায় আসে না। পরিস্থিতির কারণে তিনি মন ও নীতির কাছে অপরাধী হয়ে থাকলেও ধর্মর কাছে বাধা। শফিকুল ইসলাম কথাগুলো ভেবে চোখ তুলে তাকায় সামনের দিকে। শফিকুল ইসলামের ঠিক সামনেই সোফায় একজন বয়স্ক লোক বসে আছে। ঠিক তার পাশে একজন প্যারালাইজড মহিলা হুইল চেয়ারে বসে আছে। কারো মুখে কোনো রূপকথা নেই। এই মুহূর্তে খানবাড়ির ড্রয়িং রুমে পেন নীরবতা বিরাজ করছে। চারপাশ কোনো রকম বডিগার্ড বা সার্ভেন্ট নেই, শুধু একজন সার্ভেন্ট মহিলা পাশে দাঁড়িয়ে আছে অবুঝ মেয়েটির জন্য। আরাফ খানের কড়া আদেশ, এই মুহূর্তে কেউ বাড়ির ভেতরে থাকতে পারবে না। পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত খানবাড়ির মালিক আরাফ খান ও ওনার স্ত্রী হেনা খান অনেকটাই গুরুত্ব সহকারে বসে আছে শফিকুল ইসলামের পরিবারের সামনে। হেনা খান কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে অবুঝ মেয়েটির দিকে, আর যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মেয়েটিকে। হেনা খানের চোখ দুটো চকচক করছে অশ্রু জলে, যে কোনো সময় যেন বাঁধ ভেঙে কান্নায় লুটিয়ে পড়তে পারে। অবুঝ মেয়েটি বারবার নড়ে চড়ে উঠে আর চোখে একবার হেনা খানের বাড়িটি তো অন্যবার প্যারালাইজড মহিলা হেনা খানকে দেখছে। বাবা মার হাত ধরে বসে থাকলেও চোখ দুটো কৌতূহলতা চঞ্চলতা স্পষ্টভাবে জড়িয়ে আছে মেয়েটি। বয়স্ক মহিলাটি হালকা ঘাড় বাঁকা করে সবার অগোচরে নিজের চোখের জল মুছে নিয়ে পাশের সার্ভেন্টকে ইশারা করে বলে, মেয়েটিকে এখান থেকে নিয়ে যেতে, ও কিছু খেতে দিতে ওকে। সার্ভেন্ট ইশারার মতো কাজ করে। মেয়েটিকে নিয়ে যেতেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে শফিকুল ইসলাম। হঠাৎ করে শফিকুল ইসলাম নীরবতা ভেঙে সামনে তাকিয়ে বাবার বয়সের লোকটি মানে আরাফ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি জানি না কোনো বাবা তার মেয়ের সাথে এমনটা করে কি না, কিন্তু আমি করছি নিজের অবুঝ মেয়েটার সাথে। আমি জানি আমি নিজে বাবা হয়ে আজ অপরাধী হয়ে গেলাম নিজের মেয়ের কাছে সারা জীবনের জন্য। পরিস্থিতি আজ আমাকে বাধ্য করছে, বাবা হয়ে নিজের মেয়েকে অন্ধকার জীবনে ফেলে দিতে যাচ্ছি। আজ এক বাবা বড্ড অসহায়, তাই আপনাদের কাছে রেখে যেতে হচ্ছে, নয়তো নিজের মেয়েকে এই অন্ধকার জীবনে কখনোই ফেলে যেতাম না, মরে যেতাম, কিন্তু নিজের মেয়ের জীবনটা এভাবে ধ্বংস করে দিতাম না কখনোই মিস্টার খান। শফিকুল ইসলামের এমন কথায় মুহূর্তেই পরিস্থিতির বেগ ঘটে। সামনে বসে থাকা বয়স্ক পুরুষ আরাফ খানের চেহারায় অনুতপ্ত চাপ স্পষ্ট ভেসে ওঠে, সে সাথে অসহায় বোধ। আরাফ খান তাই আবেগপ্রুত হয়ে অসহায় প্রকাশ করে বলল, মিস্টার খান কেন বলছো শফিক? আমি তোমার আরাফ চাচা, তোমার বাবার বন্ধু। সব সত্যটা তো তুমিও জানো, তাই না? তাহলে এসব কেন বলছো? সত্যটা জানি বলে তো ভয়টা আমার বেশি, আর বাবার বন্ধু বলেই তো আজ আমাকে ধর্মের বেড়াচালে খুব সহজেই ফাঁসিয়ে দিলেন আপনারা। আজ আমি চুপ করে ঠিকই আছি, কিন্তু যেদিন আমার অবুঝ মেয়েটি বুঝতে শিখবে আর আমার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে জানবে, সেদিন আমি আর এই ধর্মনীতি মানব না। সেদিন আমি শুধু বাবা হয়ে নিজের মেয়ের কথা শুনবো আর বুঝবো। সেই দিনই আমার মেয়ের আপনাদের সাথে শেষ দিন হবে, আর এই খানবাড়িতে শেষ মুহূর্ত।
শফিকের এমন কথার মুহূর্তে শীতল হয়ে যায় আরাফ খান ও তার স্ত্রী হেনা খান। শফিকের কথার পৃষ্ঠে কী জবাব দিবে সেটা এই মুহূর্তে বুঝতে পারে না পারলেও হেনা খানের কাছে বরাবরই শফিকুলের উত্তর ছিল তাই তিনি দ্রুত কণ্ঠে বলল, শফিক, তুমি কি আমাদের বিশ্বাস করতে পারছো না? আমরা আছি তো মায়ের পাশে এবং সবসময় ছায়ার মতো থাকবো, ওয়াদা দিলাম। মায়া শুধু একা তোমার মেয়ে নয়, মায়ার সাথে আমাদেরও একটা সম্পর্ক আছে, সেটা তুমি নিশ্চয়ই ভুলে যাওনি শফিক। হেনা খানের কথায় মুহূর্তে নিচের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসে শফিকুল ইসলাম। কথাগুলো বরাবরই ওনার কাছে অর্থহীন, তাই বনিতা ছাড়াই বলে ওঠে, রক্তের সম্পর্কের কাছে বাকি সব সম্পর্কই বৃথা হয়ে যায় বরাবরই মিসেস খান। সেটা আপনিও জানেন, সেটা আমিও জানি। আপনি আপনার রক্তের জন্য আজ আমাকে এক অপরাধী বাবা বানালেন মেয়ের কাছে। কাল যখন আপনার রক্ত আপনার সামনেই দাঁড়াবে আমার মেয়েকে মারতে, তখন পারবেন তো আমার মেয়েকে বাঁচাতে আপনাদের রক্তের হাত থেকে? শফিকুল ইসলাম এমন কথায় সাথে সাথে মুহূর্তেই ভয়ে চমকে ওঠে আরাফ খান ও হেনা খান। কথাগুলো শুনতেই হেনা খানের চোখ টইটম্বর হয় মুহূর্তেই। আরাফ খানের সাথে সাথে হেনা খানও শীতল হয়ে যায় শফিকুল ইসলামের এমন প্রশ্নে, যেন মুহূর্তটা ভিতর থেকে নাড়িয়ে তুলে তাদের দুজনকেই। শফিকুল ইসলামের কথাগুলো সবটাই সত্য। যখন মায়া সত্যিটা প্রকাশ পাবে তখন নিজের রক্তের হাত থেকে কিভাবে বাঁচাবে মায়াকে, তা এক মুহূর্তে জানা নেই হেনা খান ও আরাফ খানের। শুধু এতটা জানে, সব পরিস্থিতির মধ্যে হলেও মায়াকে তাদের চাই। দরকার হলে প্রত্যেকের বিরুদ্ধে চলে যাবে তারা, শক্ত হাতে পাশে থাকবে মায়ার। তারপরও মায়াকে চায় এই খান বাড়িতে। আরাফ খান শান্ত চোখে তাকায় হেনা খানের দিকে, সেদিকে এক পলক দেখে নিয়ে শফিকুল ইসলামকে আশ্বস্ত দিয়ে বলল, এমন কিছুই হবে না শফিক, আমরা মায়ের পাশে আছি অভিভাবক হয়ে ছায়ার মতো। মায়া তোমার মেয়ে হলেও সে এখন খান পরিবারের একমাত্র বউ। আরাফ খানের কথায় সন্তুষ্ট হয়নি শফিকুল ইসলামের মন। তিনি উদ্বিগ্ন হয়ে অশান্ত মনে আবারও বলল, বউ নামক সত্যিটা যখন সবার সামনে আসবে তখন এর চেয়েও বেশি খারাপ কিছু হতে পারে মিস্টার খান। আমি তো সামান্যটা বলেছি, তখন হয়তো পরিস্থিতি আপনার হাতের বাহিরে হতে পারে। তখন কি করবেন? আমার মেয়েকে বাঁচাতে পারবেন তো? আরাফ খান শফিকুলের কথার মানে বুঝতে পেরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে শক্ত কণ্ঠে বলল, অবশ্যই পারবো। আমরা আটকাবো পরিস্থিতিটাকে, সামলে নিব খান পরিবারের বউকে। শফিকুল ইসলাম আগের ন্যায় স্বাভাবিক কণ্ঠে অশান্ত মন নিয়ে প্রশ্ন করল, পারবেন তো আটকাতে? বিশ্বাস নেই আমাদের উপর শফিক তোমার? এটা আমার প্রশ্নের উত্তর নয় মিস্টার খান। শফিকুলের পরপর প্রশ্নের মানে বুঝতে পারছে হেনা খান, তাই তিনি নিজেকে স্থির করে শক্ত মনে পাশ থেকে নিজের চোখের জল মুছে নিয়ে স্বতঃস্ফূর্ততার সাথে শফিকুল ইসলামের কথার জবাব দিতে শক্ত কণ্ঠে বলে ওঠে, ভবিষ্যতের পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে দাঁড় করাবে তা আমি জানি না শফিক, তবে এটা বলতে পারি আমাদের রক্তকে মায়ের কোনো রকম ক্ষতি করতে দিব না আমরা। তারপরও যদি পরিস্থিতি আমায় বাদ করে তাহলে কথা দিচ্ছি, প্রথম গুলিটা আগে আমার বুক ভেদ করবে, তারপর দ্বিতীয় গুলিটা মায়াকে ভেদ করবে। ওয়াদা করছি আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোমার মেয়ে মানে মায়ের হেফাজত করব ইনশাআল্লাহ। হেনা খানের এমন কথার মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় শফিক ও রেহেনা। স্বামীর পাশে নীরবে বসে মেয়ের জন্য চোখ অশ্রুজল ফেলা মা এবার চোখ তুলে তাকায়। হেনা খানের প্রতিটি কথায় তিনি ভীষণ চমকায়, প্রতিটি বাক্য হেনারও স্তব্ধতা বিরাজমান। শফিকুল ইসলাম আশ্বস্ত মন মুহূর্তেই স্থির হয়ে যায়, কারণ শফিকুল ইসলাম জানে খান পরিবারের সদস্যরা তাদের কথায় কতটা দৃঢ়তা রয়েছে। তারা জীবন গেলেও নিজেদের বচন ভাঙবে না। শফিকুল ইসলামের নমনীয়তার সঙ্গে ঝুঁকে বসেন। বাবা হিসেবে মেয়েকে নিয়ে তিনি বেশ চিন্তিত ভবিষ্যৎ পরিস্থিতিটা ভেবে, তবে কিছুটা আশ্বস্ত হয় হেনা খানের কথায়, এই ভেবেছে যা কিছুই হোক না কেন সকল পরিস্থিতিতে তারা দুজনই মায়ের পাশে পাশে থাকবে সাপোর্টার হয়ে। কথাগুলো ভেবেই তিনি নীরবে একটা দীর্ঘশ্বাস ছাড়েন। নিজের আদুরে মেয়েকে আল্লাহর হাতে সঁপে দিয়েছে, এবার যা হয় বাকিটা সময় ঠিক করবে। তিনি হেনা খানের কথায় আশ্বস্ত হয়ে নিজের বাক্য আর লম্বা না করে হঠাৎই স্ত্রীকে নিয়ে উঠে দাঁড়িয়ে কাট গলায় বলে ওঠে, সম্পর্কে নষ্ট হয়ে গেলেও এখনও একটা ছেঁড়া সুতার বাঁধন নামক একটা সম্পর্ক আছে আপনাদের সাথে আমাদের, সেই সাথে কিছুটা বিশ্বাসও আছে। সেই বিশ্বাস নিয়েই মেয়েকে রেখে গেলাম অন্ধকার জগতে আপনাদের হাতে।
নিজের মেয়ের সামনে দাঁড়াতে পারবো না বলে মেয়েকে না বলেই চলে যাচ্ছি এখান থেকে। আপনার দেখে রাখবেন আশা করি। যদিও আমার অবুঝ মেয়েটি কোনো অপরাধ করে তো ওকে কোনো শাস্তি না দিয়ে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন প্লিজ। অপরাধী বাবা হয়ে এর থেকে বেশি কিছু বলার নেই আমার। আরাফ খান সাথে সাথে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে আসতেই হাত বাড়িয়ে থামায় শফিকুল ইসলাম। আরাফ খানকে কিছু বলতে না দিয়ে সাথে সাথে হাত জোড়া সামনে ধরে ক্ষমা চেয়ে বলে ওঠে, যেদিন ছেঁড়া সুতোর বাঁধন ঠিক হয়ে যাবে সেদিন নিজের দাবি নিয়ে এই বাড়িতে অন্ন বা পানি পান করব, তার আগে নয় মিস্টার ও মিসেস খান। এখন আমাদের বিদায় দেন, আমরা আসি। কথা বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে মেয়ের অগোচরে স্ত্রী হেনা খানের হাত ধরে খানবাড়ি থেকে বেরিয়ে যায়। রেহেনা বেগম মেয়ের কষ্টে বারবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে উঠছে আর পেছন ফিরে মেয়েকে একটা নজর দেখার চেষ্টা করছে, কিন্তু তারপরও স্বামীর ভয়ে কিছু বলতে পারছে না, শুধু নীরবে কান্না করতে করতে স্বামীর সাথে যেতে থাকে। শফিকুল ইসলাম চলে যেতেই সেদিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরাফ খান। চেপে রাখা কান্নাটা মুহূর্তেই বাঁধ ভেঙে হেনা খানের। স্ত্রী কান্নার শব্দ শুনে দ্রুত এগিয়ে আসে আরাফ খান। স্ত্রীর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে হেনা খানের। দুই হাত নিজের হাতের মধ্যে নিয়ে শক্ত করে চেপে ধরতেই হেনা খান ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, তুমি দেখলে তো আমাদের শফিক আমাদের সাথে ঠিক করে কথা পর্যন্ত বলেনি। ও তো সত্যটা জানে, তাহলে ও কেন আমাদের সাথে এমন করছে তুমি বলো। আরাফ খান নিজেকে শক্ত করে হেনা খানকে শান্ত করার জন্য সান্ত্বনা স্বরূপ বলে ওঠে, কারণ শফিক নিজের সন্তানকে বিপদের মুখে রেখে যাচ্ছে তাই এমনটা করছে। বাবা হিসেবে শফিক নিজের জায়গায় ঠিক আছে হেনা, আমাদেরও শফিককে কষ্টটা বুঝতে হবে। আরাফ খানের কথাই মুহূর্তে হেনা খান কাঁদতে কাঁদতে আবারও পাল্টা জবাবে বলল, আর আমাদের কি কষ্ট নেই? আমরাও কি পরিস্থিতির শিকার নয় আরাফ? আমি তো সব কিছু হারিয়ে বসে আছি আরাফ। এখন আমার বেঁচে থাকার একমাত্র ভরসাই তো মায়া, সেটা কবে বুঝবে শফিক? হেনা খানের কথায় আরাফ খান আবার আগের নাই বলল, হেনা একটু সময় দাও শফিককে, দেখবে ও ঠিকই বুঝবে আমাদের কষ্টটা। সবটা সামলাতে সময়ের প্রয়োজন হেনা, তাই নিজেকে শান্ত রাখার খুব জরুরি আমাদের। হেনা খান স্বামীর দুটো হাত ধরে সেখানটায় নিজের কপাল ঠেকিয়ে অঝরে কেঁদে কেঁদে বলে উঠলেন, এমনটা হওয়ায় কি খুব জরুরি ছিল আরাফ আমাদের সাথে? এতটা ধনসাত্ত্বক কেন হলো আমাদের? কেন সময়টা আমাদের এতটা পরীক্ষা নিচ্ছে? জীবনটা কেন চলতে গিয়েও থেমে যাচ্ছে বারবার? সবটাই কি সময়ের দায়, নাকি আমরাও সামনে সমান দোষী আরাফ? কথাগুলো বলে থামেন তিনি। দুজনের বাক্যই চিল নির্বাহিকা, একে অপরকে সান্ত্বনা দেওয়ার প্রণয়। আরাফ খান নিশ্চুপ ভঙ্গি থাকতেও হেনা খান ছিল অস্থিরতা মনস্তাপ। ঠিক সময়টায় আগমন ঘটে কারো একজোড়া ছোট্ট পায়ের। ভীতু ও চঞ্চল দৃষ্টিতে চারপাশ চোখ বোলায়। চোখ আউড়ে কাউকে খুঁজে বা পেয়ে হতাশায় এগিয়ে যায় ধীর পায়ে আরাফ খান ও হেনা খানের সামনে। ভীতু চোখে দুজনকে দেখে নিয়ে আস্তে করে বলে ওঠে, আম্মু যাব আমি। আম্মু আব্বু কোথায় আমার? মায়ের এমন প্রশ্নে মুহূর্তে চমকে ওঠে আরাফ খান ও হেনা খান। দ্রুত নিজেদের সামলে চোখের জল মুছে ঠিক হয়ে দাঁড়িয়ে পড়ে মায়ের সামনে। হেনা খান জোরপূর্বক মুখে হাসি হাসি ভাব ফুটায় মুখে। দুহাত বাড়িয়ে ডাকে মায়েকে কাছে আসতে। বাধ্য বিয়ের মতো গুটি পায়ে প্রথম ডাকেই সামনে দাঁড়ায় হেনা খানের। হেনা খানের কাছে আসতে অনেকটা ইস্বস্ত বোধ করলেও নমনীয়তা প্রকাশ করে নিজের মধ্যে মায়ার কাছে যেতেই হেনা খান দুহাতে জড়িয়ে ধরে মায়াকে। মন ভরে মায়াকে আদুরি করে আহ্লাদে সুরে বলে ওঠে, বাহ, তুই তো দেখতে একদমই তোর দাদির মতো বরাবরই সুন্দরী হয়েছিস। ডাগর ডাগর চোখ, তোর চুল লম্বা, তোর হাসি, সব কিছু তোর দাদির মতোই, জানিস সেটা তুই? এই মুহূর্তে মায়া হেনা খানকে ঠিকঠাক ভেবে চিনতে না পারলেও একেবারে আবার অপরিচিত ঠিক তা নয়। শফিকুল বলেছিল হেনা খান ও আরাফ খানের কথা মায়াকে। সাথে এখানে আসার আগে সব কিছু বুঝিয়ে এনেছিল মায়াকে। ছোট্ট মাথায় কতটুকু বুঝেছে কি জানি, কিন্তু তার রেশ টেনেই মায়া এই মুহূর্তে নম্রতা প্রকাশ করেছে হেনা খানের সামনে। তাই সেই সুবাদে হালকা পরিচিতি মহিলার কথাগুলো শুনেও বেশ একটা চমকাচ্ছে না মায়া। শুধু গোল গোল চোখে হেনা খানকে দেখছে। মায়াকে কিছু বলতে না দেখে আবারও হেনা খান হাসি হাসি ভাবে বলে ওঠে, কি কথা হবে না আমার সাথে বুঝি? কি কথা হবে না আমার সাথে বুঝি? শোন, আমি তো তোর দাদি হয় বুঝলি, জানিস তো দাদিদের সাথে রাগ করতে বারণ যে, সেটা বেশি বেশি কথা বলতে হয় তোকে। মনে যেটা থাকবে সেটা সবসময় মুখে বলতে আওড়াতে হবে তোর, বুঝলি? চুপচাপ তো মোটেও থাকা যাবে না।
হেনা খানের কথাগুলো বেশ একটা বোধগম্য হয়নি মায়ার, কারণ কান অবধি পৌঁছালেও মায়ার সেটা মনোযোগী হয়নি, বরং মনোযোগ ছিল হেনা খানকে খুঁটিয়ে দেখার। তাই বিস্মিত গলায় বলল, দাদি হন আপনি আমার? সাই জানিয়ে বলল, আর আপনি নয় তুই করে বলবি তুই কেমন, তুমি করে বলবি তুই কেমন, ওই যে ওনাকে দাদাজান বলে ডাকবি, উনি তোর দাদাজান হয়। মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানায়। বাধ্য মেয়ের নাই মায়াকে সাই জানাতে দেখে মুহূর্তে হালকা হাসেন আরাফ খান ও হেনা খান। বহু কষ্টের পর এই হাসিটা যেন মুহূর্তেই বুকের ভেতর শীতল হাওয়া বয়ে যায় তাদের দুজনেরই। তাই হেনা খান হাসি মুখে মায়ের এক গালে হাত রেখে আবারও বলে ওঠে, ক্ষুধা পেয়েছে আমার সোনামাকে, কিছু খাবে এখন? চকলেট আইসক্রিম? হেনা খান এতটা আদর ও ভালোবাসায় দেখে মায়া কিছুই বুঝতে পারছে না যে হচ্ছেটা কি। ছোট্ট মাথায় বিষয়গুলো আওড়াতে না পারলেও এতটা বুঝতে পেরেছে যে সামনে বসায় থাকা সদ্য নতুন দাদা দাদি নামক মানুষ দুটো ভীষণ ভালো, সাংঘাতিক বাড়াবাড়ি রকমের ভালো, নয়তো কেউ কাজের মেয়েকে চকলেট আইসক্রিম খেতে দিতে সেই বিষয় অক্ষত। মায়াকে মিথ্যা বলার কারণ শফিকুল ইসলামের মায়াকে শক্ত রাখার চাই সকল পরিস্থিতিতে। বাবার কথায় বিপরীত কিছু হতে দেখে মায়ার মাথায় পাক খাচ্ছে। খানিকটা কনফিউজড হয়ে পাল্টা প্রশ্ন করে বলে ওঠে, তোমরা কি কাজের মেয়েকে চকলেট আইসক্রিম দাও খেতে দাদি? মায়ের কথায় কিঞ্চিত কপাল কুঁচকে আসে হেনা খানের। গাঢ় দৃষ্টিতে তাকিয়ে বললেন, কেন খেতে দিব না আমার সোনামাকে? তোকে কে বলল যে তুই এই বাড়ির কাজের মেয়ে হোস সেটা? অবুজ কণ্ঠে বলল, আমার আব্বু বলেছে আজ থেকে আমাকে এই বাড়িতে থেকে তোমার দেখাশোনা করতে হবে, সাথে তোমাকে ম্যাডাম আর তোমার বর স্যার বলতে হবে। তোমরা আমাকে যে খেতে দিবে তাই খেতে বলেছে আব্বু, কোনোরূপ রাগারাগি করতে নিষেধ করেছে। তোমাদের কাছ থেকে কোনো কিছু খেতে চাওয়ার আবদার করতে নিষেধ করেছে। আব্বু বলেছে আমায় আব্বুকে ফোন করে জানাতে আমার কোনো কিছুর প্রয়োজন হলে আব্বুকে বলতে, তিনি এনে দিবেন আমায়। কিন্তু তোমাদের কাছে আমি আবদার করলে নাকি আমার চাকরি থাকবে না। মায়ের এইসব কথায় মুহূর্তে হেনা খান মায়াকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। হেনা খানের সাথে সাথে আরাফ খানও মায়াও হেনা খানকে হাঁটু গেড়ে উপর থেকে জড়িয়ে ধরে নীরবে চোখের জল ফেলে। মায়ের বাবা শফিকুল ইসলাম যে মায়াকে মিথ্যা বলে এখানে থাকতে রাজি করিয়েছে সেটা বুঝতে বাকি নেই কারো। অবুঝ মেয়েকে রাজি করানোর জন্য বলেছে মায়া এখানে চাকরি করেই তারা খেতে পারবে, নয়তো না খেয়ে থাকতে হবে। আর মায়া মার মিথ্যা কথায় বিশ্বাস করে এখানে আসতে রাজি হয়ে যায়। কিন্তু মায়ের চঞ্চলতা যেন ওনাকে না চালায়, তাই বাকি সব কথাগুলো বানিয়ে বলেছে। হেনা খান নিজেকে স্থির করার চেষ্টা করে মায়াকে সামনে দাঁড় করিয়ে আদেশস্বরূপ বলে ওঠে, কি তোকে বলেছে সেটা ভুলে যা মায়া, আমি যেটা বলছি সেটাই তুই আজ থেকে মানবি। আর এই বাড়িটা তোর, তুই এই বাড়ির কাজের মেয়ে নয়, বরং তুই এই বাড়ির বউ, আমার একমাত্র নাতির একমাত্র বউ তুই, বুঝলি? বা বিস্ময়ে ছোট ছোট চোখ করে বলে ওঠে, বউ? বউ, আমার হৃদের পুতুল বউ। পাশ থেকে আরাফ খান মায়াকে টেনে নিচের দিকে ঘুরিয়ে হাসি মুখে বলে ওঠে, কি লেডি, কেমন লাগলো আমাদের বুড়ো বুড়িকে? কোনো সমস্যা হবে না তো আমাদের সাথে থাকতে? মায়া বিস্ময়ে মাথা নাড়ায়, যার অর্থ কোনো সমস্যা হবে না। মায়াকে সায় জানাতে দেখে মুহূর্তে একগাল হেসে আরাফ খান ও হেনা খান। হাত বাড়িয়ে মায়ের নাক টেনে আরাফ খান বলেন, কালই বুড়িকে ওখানের একটা স্কুলে ভর্তি করিয়ে দিব। এবার হাতে করে ধরে পড়াশোনাটাতেও মন দিতে হবে আপনার। স্বামীর কথায় হেনা খান সায় জানালেও মুহূর্তের বাধ্য সাজল মায়ের নাক মুখ ছিটকে নাওচ সুরে বলে উঠল, আমি পারবো না আর পড়তে, আমার পড়তে ভালো লাগে না একটু। আমি অনেক পড়েছি, জিএসসি পাশ করে 9-এ উঠে বিগত 4 মাস পড়েছি ওই স্কুলে, এখন আবার এখানে এসেও পড়া লাগবে আমার, আর কত পড়বো আমি? আদরের সহিত হেসে হেনা খান বুঝিয়ে বলে ওঠে, তা বললে তো হবে না সোনা মা, পড়তে তো তোকে হবেই, আমি পড়াবো তোকে, সাথে তোর দাদা জানো আছে। এখন বল, আমাদের কথা কি আমাদের সোনামা অমান্য করবে পড়াশোনা করতে না চেয়ে? না, গাল ফুলিয়ে। রাত 2টোর কাটায় ঠকঠক করছে। আরাফ খান নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। সারা রাত ভর ভেবেছিল পরিস্থিতির কথা, মায়ের কথা। সকালে তিনি নিজের স্ত্রী মায়ের পরিবারকেও বোঝালেও কিন্তু নিজের মনকে কোনোভাবেই বোঝাতে পারছে না। একদিকে নিজের দেওয়া ওয়াদা, তো অন্যদিকে নিজের স্ত্রীর সাথে অবুঝ মায়া।
সাথে খান পরিবারের বাকি সদস্যরা কিভাবে সামাল দিবেন তিনি সবটা। হিনা খান নিজে রক্ত সম্পর্কে ভালোভাবে অবগত না থাকলেও আরাফ খান ঠিকই রন্ধ্রে রন্ধ্রে জানা আছে। মায়ের সত্যিটা কতদিন সবার থেকে আড়াল করে রাখতে পারবে তা জানা নেই, কিন্তু যেদিন সত্যটা প্রকাশ পাবে সেদিন হয়তো ধ্বংসস্তূপ নেমে আসবে এই খান বাড়িতে। স্ত্রী ও মায়া দুজনকেই না হারাতে হয় ওনার, এই ভয়ে সারা রাত জাগ্রত অবস্থায় কাটিয়ে দেয় আরাফ খান। উপন্যাস দেওয়ানা আমার ভালোবাসা সিজন 2, লেখিকা রিক্তা ইসলাম মায়া, পর্ব 2। আজ 1 মাস পূর্ণ হলো খানবাড়িতে। এই বিগত 1 মাস মায়া এই খানবাড়ির পরিবারের সদস্যের একজন হয়ে উঠেছে, যার মধ্যমণি মায়া। মায়াকে ঘিরেই দিন পার হচ্ছে আপাতত হেনা খান ও আরাফ খানের। এরই মধ্যে মায়াকে নিজেদের স্কুলেও ভর্তি করিয়েছেন তারা। কিন্তু মায়ের লেখাপড়া নিয়ে নতুন নতুন সব পাগলামো উদ্ভব হচ্ছে দিন বা দিন। মায়াকে এক প্রকার বাধ্য করেই খান পরিবারের নিজস্ব স্কুল বাংলা মিডিয়াম স্কুলে 9-এ ভর্তি করিয়ে দেন আরাফ খান। খানবাড়ির থেকে 5-10 মিনিটের রাস্তা মায়ের স্কুল হতে। স্কুলে পৌঁছে দেওয়ার বিষয়টা পরে যথাযথভাবে ড্রাইভারের কাঁধে, কিন্তু এতেও বাদ সাজল মায়া। কিছুতেই একা যাবে না স্কুলে, তাই সাদা স্কুল ড্রেস পরিহিত অবস্থায় এই মুহূর্তে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে হেনা খানের সামনে। স্কুলের কিছুতেই যাবে না বলে নতুন আবদার জুড়ে বসে আছে, আর তার রেশ নিয়েই চোখ মুখে বিরক্তিতে ছিল কুচকানো। আর তার সহিত বলে উঠল, আমি আর একা একা স্কুলে যেতে পারবো না দাদি, হয় তুমি আমাকে স্কুলে নিয়ে চলো, আর নয়তো যাবো না স্কুলে। তুই কি বলছিস? এই বয়সে তোর সাথে আমায় স্কুলে যেতে হবে মায়া? হ্যাঁ, আমি আমি যেতে পারলে তুমি কেন যেতে পারবে না দাদি? তোর আর আমার বয়স এক হলো যে আমি তোর স্কুলে গিয়ে স্কুলে বসে থাকবো? তুই কি এখনও ছোট আছিস মায়া, যে হাত ধরে ধরে স্কুলে পাঠাবো আমি? আমি জানি না দাদি, আমি স্কুলে একা যেতে পারবো না, ব্যাস। আমার ভয় করে একা একা স্কুলে যেতে। 1 সপ্তাহ ধরে স্কুলে যাচ্ছিস, তারপরে তোর ভয় করে? ড্রাইভার নিয়ে যায়, আবার ড্রাইভার নিয়ে আসে, তাহলে তোর ভয়টা কোথায় শুনি? টপ মেরেছিস আমার সাথে আমি পড়া চুরি করার জন্য? হ্যাঁ। নাক মুখ কুচকে বিরক্তি নিয়ে বলে ওঠে, আমি কিছু বললেই তোমার মনে হয় আমি পড়া চুরি করেছি? এত ঘোর অপবাদ দাও তুমি আমাকে পড়া চুরি বলে। সেটা আমার সম্মানে লাগে দাদি, ছোট বলে তুমি আমার সম্মান নিয়ে টানাটানি করছো, অপবাদ দিচ্ছ বড় বড়। এতে আমি আহতও হচ্ছি বড় বড়। তোমার এই বড় বড় ব্যাপারগুলো যদি আমি আমার ছোট ছোট মনে নিয়ে নিহত হই, তাহলে সাংঘাতিক বড় বড় কাণ্ড হয়ে যাবে দাদি। এতে করে তুমি ফ্রিতে জেলে যাবে, আমিও কবরে। তাতে তুমি আমি দুজনেরই লস। এত এত লস নিয়ে কি জীবনে চলা যায় দাদি, বলো? মায়ের পরপর কথায় মুহূর্তে চোখ বড় বড় করে তাকায় হেনা খান সহ বাড়ির সকল সার্ভেন্টরা। সামান্য পড়া বিষয়কে টেনে টুনে মায়া এত বড় লম্বা ইতিহাস বানিয়ে ফেলবে সেটা আপাতত কেউ ভাবেনি এই মুহূর্তে। মায়া আজ মাঝখানিকটা ধরেই খানবাড়িতে আছে। প্রথম প্রথম মায়া খানিকটা চুপচাপ থাকলেও দিন দিন মায়ার চঞ্চলতা প্রকাশ পাচ্ছে কথায় ও কাজকর্মে। এতে কারো আপত্তি না থাকলেও মায়ের লেখাপড়া না করা নিয়ে ঘোর আপত্তি হেনা খানের। তিনি বিগত 1 সপ্তাহ ধরে মায়াকে নিজেদের বাংলা মিডিয়াম স্কুলে পাঠাচ্ছেন, কিন্তু আজ হুট করে জেদ ধরে বসে সে একা যাবে না স্কুলে। এবার কেন একা যাবে না কারণটা মায়া সবাইকে ঠিকঠাক বলতে চাচ্ছে না এই মুহূর্তে, কিন্তু হেনা খান মায়ের কথায় খানিকটা অবাক করা সুরে বললেন, আমার সামান্য পড়াচুরি বলাতে তোর সম্মানে লেগে গেল যে তুই সোজা আমাকে জেলে আর তোকে কবরে পাঠিয়ে দিচ্ছিস মায়া? সোজা ঠাপটা উত্তর, একদল স্কুল ছাত্রছাত্রীর সাথে স্কুলের গেট ধরে রাস্তার সামনে দাঁড়িয়ে মায়া যে যার মতো করে স্কুল বাস অথবা নিজস্ব কার চড়ছে বাসার উদ্দেশ্যে। এই মুহূর্তে মায়ার তাই করতে চাইছে, কিন্তু বিপত্তি ঘটে অসময়ে স্কুল ছুটি হওয়ার নিয়ে। কিছু কারণবশত টিফিন টাইমে ছুটি হয় মায়ার। দল বেঁধে ছাত্রছাত্রীরা স্কুল ছাড়তে বাধ্য। মায়া স্কুলের গেটের সামনে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের সহপাঠীদের দিকে। সকালে ব্যস্ততার মাঝে দাঁড় করায় নিজেকে উদ্দেশ্য ড্রাইভারের জন্য অপেক্ষা করা। 10 মিনিট সময় নিয়ে এক এক করে সকল বাস স্কুল ছুটে ছাত্রছাত্রীদের গন্তব্যের উদ্দেশ্যে। মায়া অপেক্ষা করে বিরক্তিতে হাতে থাকা ঘড়ির দিকে তাকায়, অনেকটা সময় নেয়। 1:34 কাঠপোড়া রোদে মাথার উপর কপাল কুঁচকে নিজের ফেসের সামনে হাত রেখে ছায়া দিয়ে মাথার উপর সূর্যটা এক পলক দেখে নেয়। আশপাশ চোখ বুলায়। চওড়া প্রশস্ত রাস্তাটিতে একেবারে নির্জন হয়ে আছে। আবাসিক এলাকা হওয়ায় রাস্তার পাশে বিশাল বহুল বাড়ি ছাড়া কিছুই চোখে পড়ছে না মায়ার। রাস্তা ধরে মাঝে মাঝে কার আসে যাওয়া করছে এদিক সেদিক।
স্কুল গেটের সামনে কয়েকটি বড় বড় দোকান ছাড়া কিছু নেই। ফুটপাত ধরে নেই ওর ছোট বড় দোকানপাট। মায়া এদিক ওদিক আবার চোখ বুলায় নিজের গাড়ির জন্য। ড্রাইভার 3টার দিকে মায়ের স্কুলে হাজির থেকে মায়াকে নেওয়ার জন্য। যেহেতু মায়ের স্কুল 4টায় ছুটি হয়, সেই সুবাদে 1 ঘন্টা আগে চলে আসে ড্রাইভার মায়ের স্কুল মাঠে। কিন্তু আজ তো মায়ের স্কুল 2.5 ঘন্টা আগে ছুটি হয়েছে, তাই মায়াকে বাধ্য হয়ে এই 2.5 ঘন্টা স্কুল গেটেই সামনে দাঁড়িয়ে থাকতে হবে। কথাটি ভাবতেই বিরক্তিতে আতিষ্ঠ হয়ে উঠেছে মায়া। সামনের রাস্তাটি এদিক সেদিক দুই দিক থেকেই প্রায় এক হওয়ায় বুঝতে পারছে না কোন দিক দিয়ে খানবাড়ির রাস্তাটি। বিরক্তিতে আরও 10 মিনিট সময় নিয়ে দাঁড়িয়ে উল্টো পথে হাঁটা ধরে আজ। একা একাই চলে যাবে খানবাড়িতে। তবুও 2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা প্রশ্নই ওঠে না এই কাঠ পুরো রোদের মাঝে। মায়ের জানা মতো খানবাড়ি এখানেই আশেপাশে কোথাও আছে, শুধু খুঁজে নিলেই হবে। যেইভাবে সেই কাজ, উল্টো রাস্তা ধরে হাঁটছে আর চারপাশে চোখ বুলিয়ে খানবাড়ির খোঁজের চেষ্টা করছে। হাঁটতে হাঁটতে কতটা পথ অতিক্রম করেছে জানা নেই, কিন্তু চারপাশে যখন কিছুটা বড্ড অচেনা ও অপরিচিত লাগছিল, তখনই ছোট্ট পাগুলো থেমে যায় মুহূর্তেই। চারপাশ সব কিছু একই রকম এবং অপরিচিত মনে হয়। বুঝতে পারে সে উল্টো পথে হেঁটে এসেছে এতটা রাস্তা, তাই সাহসিকতার সাথে আবারও পেছন ফিরে ঠিক পথে হাঁটতে গিয়ে বুঝতে পারে মায়া শুধু বিপদে নয়, মহাবিপদে পড়েছে এই মুহূর্তে। বাড়ির ফিরে যাওয়ার সকল রাস্তাই বন্ধ ওর। এতক্ষণ নিজের সাহসী নারী ভাবা মেয়েটি পর মুহূর্তে রূপান্তরিত হয় ভীতকর নারীতে। চমকে ওঠে মায়া, চোখ বড় বড় করে তাকায় সামনের রাস্তার দিকে। সামনে দুটো রাস্তার মোড় দেখা যাচ্ছে। এবার মায়া কোন রাস্তার দিকে এতটা রাস্তা হেঁটে এসেছে তাই তাল পাকিয়ে ফেলছে এই মুহূর্তে মাথায়। রাগে দুঃখে ভয়ে মুহূর্তে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে ইচ্ছা করছে মায়ার। এবার কি করবে সেটা বুঝতে না পেরে কাঁদো কাঁদো হয়ে চারপাশে চোখ বুলায় কারো কাছ থেকে হেল্প নেওয়ার জন্য। কিন্তু আফসোস, দুপুরের এই অসময় হওয়ায় নির্জন এলাকায় আপাতত কাউকে দেখতে পাচ্ছে না মায়া। শুধু কতগুলো গাড়ি রাস্তা ধরে সাই সাই করে চলে যাচ্ছে। উপায় না পেয়ে ভয়ে চোখ দুটো টলমল করে ওঠে মায়ার। পেছন ফিরে চারপাশে তাকায় কারো কাছ থেকে হেল্প নেওয়ার জন্য, কিন্তু এবারও ভাগ্য সহায় হয়নি মায়ার। চারপাশে কাউকে দেখতে না পেয়ে হতাশার টলমল চোখ দুটো যায় দূর রাস্তায় দাঁড়িয়ে থাকা কালো গাড়িটির উপর। কোনো দিক বিবেচনা না করে দৌড় লাগায় সেই দিকে। উদ্দেশ্য হেল্প চাওয়া, খানবাড়ি অবধি পৌঁছানোর জন্য। মায়া দৌড়ে কালো গাড়িটির সামনে দাঁড়াতেই চোখে পড়ে একটা 23 থেকে 22 বছরের ছেলেকে, যে গাড়িটির সামনে ডেস্কের উপর উঠে বসে হেলিয়ে শুয়ে আছে গাড়িতে। নিজের কপালে একটা হাত ঠেকানো, অন্য হাতটি ছড়িয়ে রাখা গাড়ির উপর। একটি পা ঝুলন্ত অবস্থায় নিচের দিকে থাকলেও অন্য পাটি গাড়ির উপর তুলে ভাঁজ করে রাখা। ছেলেটির বেখেয়ালি ভাবটা এতটাই ছিল যে সূর্যের কাঠ পুরনো রোদটা অবধি তাকে ভেদ করতে পারছে না। ফর্সা গায়ে হালকা ব্লু শার্ট জড়ানো সাদা প্যান্টের সাথে মায়া প্রাণপণ দৌড়ে এসে দাঁড়ায় কালো গাড়িটির সামনে। হাঁটুতে হাত রেখে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে ছেলেটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি বাসায় যাব, আমাকে নিয়ে চলুন। আমার এমন অধিকার বোধ বাক্যটা নড়ে ছেলেটির। হঠাৎ কানে মেয়েলি কণ্ঠ আসতেই মনোযোগে বম্ব হয়ে তার। আস্তে করে কপাল থেকে হাতটা সরিয়ে সামনের দিকে তাকাতেই চোখ পড়ল একটি স্কুল পড়ুয়া মেয়েকে। হালকা কপাল কুঁচকে মেয়েটির দিকে এক পলক দেখে আবারও টান হয়ে শুয়ে পড়ে আগের নাই ছেলেটি। মায়া ছেলেটির কোনোরূপ ভাবান্তর না দেখে পুনরায় আবারও হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, কি হলো, উঠুন। আপনি আবার শুয়ে পড়ছেন কেন? আমি বাসায় যাব, আমাকে প্লিজ দিয়ে আসুন। কথাগুলো বলেই সোজা হয়ে দাঁড়ায় মায়া। ছেলেটি মায়ের পরপর অধিকারবোধের কথায় এবার খানিকটা বিরক্তি নিয়ে উঠে বসে গাড়ির উপর। পা ঝুলিয়ে গাড়িতে বসে বিরক্তি দৃষ্টি ফেলে মায়ের উপর। চোখ বুলায় মায়ের দিকে। মায়ার পরনে ধপধপে সাদা স্কুল ড্রেস, গলায় আইডি কার্ড, মাথায় স্কুল কাপ, মুখে মাস্ক, পায়ে সাদা স্কুল শুজ, বাম হাতে কালো ফিতার ঘড়ি, কোমরের নিচে অবধি চুলগুলো বেনি করে দুই সাইডে দেওয়া, কাঁধে স্কুল ব্যাগ ঝুলানো। ছেলেটি মায়াকে এক পলক পর্যবেক্ষণ করে নিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করে ওঠে, ইউ থিঙ্ক আই এম এ ড্রাইভার? ছেলেটির কথায় মুহূর্তে মায়া নিজের মাথা নাড়িয়ে অসম্মতি জানায়, যার অর্থ সে ছেলেটিকে এই মুহূর্তে ড্রাইভার মনে করছে না। মায়ের মাথা নাড়াতেও আরেও খানিকটা কপাল কুঁচকে আসে ছেলেটির। মায়া আসলে কি বলতে চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে সেদিকে। মায়া ছেলেটির দিকে তাকিয়ে মিনতি শুরু আস্তে করে বলে ওঠে,
স্কুল থেকে বের হয়ে আমি বাড়ির রাস্তা ভুলে গিয়েছি ভাইয়া। কোন দিক দিয়ে এসেছি সেই রাস্তাটাও ভুলে গেছি। না স্কুলে ফিরতে পারছি আর না বাড়িতে যেতে পারছি। আমি হারিয়ে গেছি ভাইয়া। বাসা কারো জানা নেই আমি হারিয়ে গেছি সেটা। প্লিজ ভাইয়া আমাকে দিয়ে আসুন না বাসায় প্লিজ। মায়ের কথাগুলোতে নিজের অসহায়ত্বটা প্রকাশ পাচ্ছে। ছেলেটি মায়ের কথায় যেন আবারও বিরক্তি হয়। বিরক্তিতে আশেপাশে চোখ বুলিয়ে দেখার চেষ্টা করে কেউ আছে কিনা মাকে সাহায্য করার জন্য। কিন্তু দুপুরের এই অসময়ে কাউকে দেখতে না পেরে আবারও চোখ ঘুরিয়ে তাকায় মায়ের দিকে। কপাল কুঁচকে বলে ওঠে, বাসায় ফোন দাও। আমার ফোন নেই ভাইয়া। মায়ের কথায় ঠিকঠাক বিশ্বাস হয়নি ছেলেটির। কপাল কুঁচকে মায়াকে দেখে নিয়ে নিজের পকেট থেকে ফোনটি বের করে এগিয়ে দেয় মায়ের দিকে। মায়া খুশিতে লাফিয়ে উঠে সাথে সাথে ফোনটি হাতে নিয়ে টাইপ করে হেনা খানের নাম্বার। ডায়াল করার সময় ক্লিক করতেই ফোনের স্ক্রিনে ঝলমলে নাম উঠে আসে দাদিমা। ফোনের স্ক্রিনে সেভ করা ঝলমলে দাদিমা নামটি দেখেও ঠিকঠাক কিছু বুঝতে পারেনি বিষয়টি মায়া। কিন্তু তারপর 2-3 বার রিং হওয়ার পরেও যখন কলটি রিসিভ হয় না, হতাশায় ব্যর্থ হয়ে ফোনটি এগিয়ে দেয় ছেলেটির দিকে। ক্ষুণ্ণ মনে আস্তে করে বলে ওঠে, দাদি ফোন রিসিভ করছে না ভাইয়া। মায়ের এমন কথায় আবার ছেলেটি সত্যি সত্যি বেশ বিরক্তি প্রকাশ করে চোখ মুখে। এই অসহায় হুট করে এমন ঝামেলা জড়াবে বুঝতে পারেনি ছেলেটি। এই মুহূর্তে মায়াকে ভীষণ রকমের ঝামেলা মনে হচ্ছে তার। নিজের গাড়িটি অসময়ে খারাপ হয়ে যাওয়ায় এখানে থামতে হয় তাকে। ফোন করে নিজের অন্য দ্বিতীয় গাড়িটিকে আসতে বলা হয়েছে বেশ খানিকটা আগেই, কিন্তু সেই গাড়ি পৌঁছাতে আরও আধা ঘন্টা সময় নিতে পারে। এই আধা ঘন্টা মায়াকে নিয়ে এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে, এই বিষয়েই যেন বিরক্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে ছেলেটির জন্য। এই বিরক্তিতে লাফিয়ে নেমে দাঁড়ায় গাড়ির উপর থেকে। মায়ের সামনে দাঁড়িয়ে ফোনটি হাতে নিয়ে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, বাসা কোথায়? এই এরিয়াতেই। কত নাম্বার বাড়ি? মায়া কিছু বলতে যাবে ঠিক তার আগেই বেজে ওঠে ফোনটি ছেলেটির। মায়ার দিকে এক পলক তাকিয়ে ফোনটি কানে তুলতেই গভীর মুখে হয়ে বলে, বলো দাদি, শুনছি। ফোনের ওপাশ থেকে উক্তিটির কথা শোনা না গেলেও পরপর আবারও ছেলেটি গম্ভীর বলে ওঠে, আমি তোমাকে কল করিনি দাদি। হ্যাঁ আসছি আমি, অন দ্য ওয়ে, বাই। শর্টকাট কথাগুলো শেষ করে ফোনটি পকেটে ঢুকিয়ে তাকায় মায়ের দিকে। সূক্ষ্ম দৃষ্টিতে পরে আবারও প্রশ্ন করে বলে ওঠে, কত নাম্বার? ঝটপট উত্তরে বলে ওঠে, নাম্বার জানি না, তবে খানবাড়ি যাব। মায়ের মুখে খানবাড়ির কথাটি শুনতেই যেন অদ্ভুত দৃষ্টিতে তাকায় ছেলেটি। মায়াকে উপর থেকে নিচ অব্দি মুহূর্তেই চোখ বুলায়। কপাল কুঁচকে অবিশ্বাস কণ্ঠে পুনরায় প্রশ্ন করে বলে, খানবাড়ি? ছেলেটির এমন প্রশ্নে মায়ের তুমুল গতিতে মাথা নাড়িয়ে সম্মতি জানায়, যার অর্থ হ্যাঁ। মায়া নিজের চোখ ঘুরিয়ে নিতেই দৃষ্টি যায় ছেলেটির বাম হাতের দিকে। হাতের উল্টো পিঠে বড়সড় একটা কাটা ছেঁড়া, সাথে সাথে বেশ রক্ত জমাট বেঁধে আছে সেখানটায়। মায়ের রক্ত দেখে মুহূর্তেই ভয়ে আটকে ওঠে। ভয় নজর সেই দিকে তাকিয়ে থেকে ভয়ার্ত কণ্ঠে আস্তে করে বলল, রক্ত? মায়ের কথার মুহূর্তেই ছেলের চোখ যায় নিজের বাম হাতের দিকে। যথারীতি সেখানটায় রক্ত দেখে আবারও চোখ তুলে তাকায় মায়ার ভয়ার্ত দৃষ্টির দিকে। কপাল কুঁচকে মায়ের দৃষ্টি অনুসরণ করে সাথে সাথে পেছন ঘুরে নিজের গাড়ি থেকে সাদা একটা রুমাল বের করে দক্ষ হাতে মুড়িয়ে বেঁধে নেয় নিজের বাম হাতে। মায়াকে উদ্দেশ্য করে গম্ভীর মুখে বলে ওঠে, কাম উইথ মি। মায়া দ্রুত গতিতে বলে ওঠে, আরে আপনার গাড়ি তো এখানে ফেলে যাচ্ছেন ভাইয়া। সময় মতো গাড়ি নিয়ে নিজেই চলে আসবে। ইউ জাস্ট ফলো মি। কথাগুলো একটু বলেই ছেলেটি সামনের রাস্তা ধরে এগোতেই মায়াও গুটিসুটি পায়ে গিয়ে হাজির হয় ছেলেটির পাশে। রাস্তার পাশ ধরে দুজন একসাথে হাঁটছে চুপচাপ। ছেলেটি পকেটে দুহাত গুছিয়ে দ্রুত রাস্তায় তাকিয়ে এক মনে হাঁটছে। পাশে কেউ হাঁটছে কিনা তার সেই ভাবান্তর নেই। মায়া বারবার ঘাড় ঘুরিয়ে ছেলেটিকে দেখার চেষ্টা করছে। এই মুহূর্তে মায়ের কাছে এই যুবক নিদারুণ নিষ্পাপ মুখের অধিকারী মনে হচ্ছে। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও এক অন্যরকম মায়া কাজ করছে ছেলেটির মুখদয়ে। সৌন্দর্যের সাথে পাল্লা দিয়ে যেন সুন্দর হওয়ার চেষ্টা তার। ছেলেটির মুখে মাস্ক থাকার ঠিকঠাক চেহারা দেখতে না পারলেও এতটা বুঝতে পারছে ছেলেটা সাংঘাতিক ভয়ানক টাইপের সুন্দরের অধিকারী হবে। চোখ দুটোতেই ঘায়াল করার মতো মায়া তার। মায়া চোখ আউড়িয়ে আবারও তাকায় ছেলেটির দিকে। নিজের অবুঝতায় বলে ওঠে, আপনি খুব সুন্দর ভাইয়া। মায়ার অবুঝতার ছেলেটির চোখ ঘুরিয়ে তাকায় মায়ের দিকে কপাল কুঁচকে। ব্যবসা গরমে কাপের ভেতর দিয়েই মায়ের কপালে বিন্দু বিন্দু ঘামের মধ্যে আখিচরণ করে ছেলেটি। ডাগর ডাগর চোখ দুটো কুঁচকিয়ে তাকিয়ে আছে তার দিকে। ছেলেটি দৃষ্টি সরিয়ে নিয়ে সামনে দূর রাস্তায় রাখে গম্ভীর মুখে।
চুপচাপ আপন মনে হেঁটে চলেছে, সেই সাথে মায়া তাল মেলানোর চেষ্টা। ছেলেটিকে কথা বলতে না দেখে মায়া ছোট্ট মন অপমান বোধ করে, তাই সেও চুপচাপ হেঁটে যাচ্ছে। রোদের তোপে মধ্যে 10 মিনিটের সময় নিয়ে দুজন হাঁটতে অবশেষে এসে পৌঁছায় খানবাড়ির সামনে। চোখের সামনে মায়া খানবাড়ির গেট দেখেই লাফিয়ে ওঠে, খুশিতে চঞ্চলতার সহিত বলে ওঠে, ইয়াহু, এই তো এসে পড়েছি আমরা ভাইয়া, এটাই আমার বাড়ি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথাগুলো বলেই মায়া দৌড়ে কয়েক কদম এগিয়ে যায় বাড়ির দিকে, ছেলেটিকে পেছনে ফেলে। কিন্তু হঠাৎ কিছু একটা মনে করতেই আবার দৌড়ে এসে দাঁড়ায় ছেলেটির সামনে, কৃতজ্ঞতার সহিত আবারও বলে ওঠে, আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি এবার চলে যান আপনার গাড়ির কাছে। আর মায়ের কথাগুলো না শুনেই ছেলেটি মায়ের পাশ কাটিয়ে চলে যেতে থাকে খানবাড়ির গেটের সামনে। মায়া বোকার মতন তাকিয়ে থাকে ছেলেটির যাওয়ার দিকে, কোনো কিছু না বুঝে আবারও দৌড় লাগায় ছেলেটির উদ্দেশ্যে। ছেলেটির পাশে দাঁড়িয়ে কৌতূহলী চোখে তাকিয়ে বলে ওঠে, আপনিও কি আমার সাথে যাবেন নাকি ভাইয়া? মায়ের কথায় ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ের দিকে ছেলেটি। অপরিচিত মেয়ের সম্পর্কে ঠিকঠাক জানা না থাকায় এবার বেশ কৌতূহল নিজের মধ্যেও জন্মায়। তাই মায়ের প্রশ্নের কোনোরূপ উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে কপাল কুঁচকে, আর ইউ শিওর এই বাড়িটাই? ছেলেটি অদ্ভুত কথায় মায়ার মনে বুঝতে না পারলেও আবারও সম্মতি জানায় ছেলেটিকে, যার অর্থ সে এই বাড়িতেই থাকে। ছেলেটি মায়ের মাথা নাড়ানো দেখে কাল বিলম্ব না করে সাথে সাথে সামনের দিকে তাকিয়ে হেঁটে খানবাড়ির বিশাল গেটের ধরে ভেতরে প্রবেশ করতে করতে আবারও মায়াকে প্রশ্ন করে বলে, কতদিন ধরে আছো এই বাড়িতে? সোজা সাপটা উত্তরে জানায়, 1 মাস। আগের ন্যায় গম্ভীর কণ্ঠে বলে ওঠে, খানবাড়ির সাথে সম্পর্ক? ছেলেটার এমন কথার মুহূর্তে মায়া সরল মনে সোজা সাপটা উত্তরে গড়গড় করে বলে ওঠে, এই বাড়ির আদর্শ গুরুজন আমার দাদা শ্বশুর, আর তার ছেলে আমার শ্বশুর, তার একমাত্র গুণধর ছেলের একমাত্র বউ হলাম আমি এই বাড়ির। মায়ার এমন কথার মুহূর্তে দুপা থেমে যায় অচেনা ছেলেটির। চমকে উঠে পাশ ফিরে মায়ার দিকে তাকিয়ে অবিশ্বাস কণ্ঠে আবার বলে, আমার বউ? উপন্যাস দেওনা আমার ভালোবাসা, সিজন 2, লেখিকা রিক্তা ইসলাম মায়া, পর্ব 3। খানবাড়ির সাথে সম্পর্ক? ছেলেটির এমন কথায় মুহূর্তে মায়া সরল মনে সোজা সাপটা উত্তরে গড়গড় করে বলে ওঠে, এই বাড়ির আদর্শ গুরুজন আমার দাদা শ্বশুর, আর তার ছেলে আমার শ্বশুর, শ্বশুরের একমাত্র গুণধর ছেলের একমাত্র গুণবর্তী বউ হলাম আমি এই বাড়ির। মায়ের এমন কথায় মুহূর্তে পা দুটো থেমে যায় অচেনা ছেলেটির। চমকে উঠে পাশ ফিরে মায়ের দিকে তাকিয়ে অবিশ্বাস কণ্ঠে বলে ওঠে, আমার বউ? ছেলেটির কথা ও দৃষ্টি অপেক্ষা করেই মায়া দৌড়ে গেট ধরে ভেতরে প্রবেশ করতেই গেটে দাঁড়িয়ে থাকা দুজন দারোয়ান, এর মধ্যে বয়স্ক দারোয়ানটি মায়াকে দেখে এগিয়ে এসে দ্রুত বলে ওঠে, ছোট আপামনি, আপনি আজকে স্কুলে একা একা স্কুল থেইকা বাসায় আইসেন কেমনে? ডর করে নাই আপনার? ড্রাইভার তো যাইতো হে আপনারে এহেন স্কুল থেইকা আনার লই গাই তাইলে আপনি বাকি কথাগুলো শেষ করার আগেই চোখ যায় গেটের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে। বিস্ময়কর দৃষ্টিতে কপাল কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। ছেলেটির দেখে বয়স্ক দারোয়ানটি সাথে সাথে জড়সড় হয়ে দাঁড়িয়ে লম্বা সালামের সহিত বলে ওঠে, আসসালামু আলাইকুম ছোট স্যার। ছেলেটির চোখ তুলে তাকায় বয়স্ক দারোয়ানের দিকে, কপাল কুঁচকে আবারও চোখ ঘোরায় মেয়েটির দিকে। সদ্য নিজের বউয়ের পরিচয় দেওয়া মেয়েটি যে খানবাড়ির প্রতিটা সদস্যর সাথে বেশ সখ্যতা ভাব জমে আছে তা বুঝতে বেগ হয়নি ছেলেটির। কিন্তু মেয়েটি তার বউ, এই বিষয়টি যেন আরও কৌতূহলের কারণ হচ্ছে তার। মেয়েটি কি তাহলে তাকে মিথ্যা বলছে? পিচ্ছি মেয়েটি বা বউয়ের পরিচয় কেন দেবে? তার কি কোথাও কোনো ভুল হচ্ছে মেয়েটিকে চিনতে? তবে সে এতটা নিশ্চিত হয় বয়স্ক দারোয়ানের কথায় যে অপরিচিত মেয়েটি এই খানবাড়িতেই থাকে। সবটা বোঝার জন্য শান্ত ভঙ্গিতে আবার নাই নিজের দুহাত পকেটে ভরে সামনে আগায়। মায়া দারোয়ানের কথায় উত্তরে হাসিবাসি হয়ে জানায়, আজ স্কুল তাড়াতাড়ি ছুটি হওয়ায় সে একাই ফিরেছে বাড়িতে। বয়স্ক দারোয়ানটি সামনে ছেলেটিকে দেখে আমতা আমতা করে নিজের মাথা নুয়ে সায় জানিয়ায় মায়াকে। মায়া তৎক্ষণাৎ হাতে নাড়িয়ে বয়স্ক দারোয়ান থেকে বিদায় নিয়ে দৌড়ে বাগানের রাস্তা ধরে এগিয়ে যায় বাড়ির ভেতরের উদ্দেশ্যে। কিছুটা পথ দৌড়ে যেতেই সামনে দেখা পায় হেনা খানের। তিনি এই দিকটায় এগিয়ে আসছিলেন। হুট করে এই অসময়ে মায়ের কণ্ঠস্বর শুনেই মায়াকে নিতে এসেছিলেন এই দিকে, কিন্তু প্রতিমধ্যেই দেখা যায় মায়ের সাথে হেনা খান হুইল চেয়ারে বসে আছেন, আর সেটা চালিয়ে নিয়ে আসছে মালা। মায়া দুজন দৌড়ে গিয়ে হেনা খানের সামনে দাঁড়াতেই তিনি দুহাত চাপটে ধরে মায়াকে উত্তেজনার সহিত বলে ওঠে, সে কি সোনামা,
তুমি এই একা একা বাসায় কিভাবে এসেছো? সমস্যা হয়নি তো আবার? তুমি কি সম্পূর্ণ ক্লাস না করে চলে এসেছো আজ? হেনা খানের পরপর উত্তেজিত কথায় মুহূর্তে মায়া বিরক্তি নিয়ে উত্তর দেয়, না সমস্যা হয়নি, স্কুল ছুটি হয়ে গেছে তাই চলে এসেছি। স্কুলে একা একা বসে কি করব, শুধু শুধু কাজ আছে কোনো, তাই বাড়ির রাস্তা মাপতে মাপতে একা চলে এসেছি এখান অবধি। মায়ের কথায় হেনা খান বুঝতে পারে কেন মায়া আজ তাড়াতাড়ি বাসায় চলে এসেছে, কিন্তু আপত্তি হচ্ছে মায়া একা একা চলে আসাটা মোটেও পছন্দ হয়নি ওনার। বরং ভয় ছিল যদি মায়া এক রাস্তা হারিয়ে যেত তো কি হতো, সেটা ভাবতেই গা ছমছম করে উঠে ওনার ভয়ে। নিজের ভয়টা খানিকটা দমালো নিজের মধ্যে তিনি, তাই মায়াকে নিজের সামনে দাঁড় করিয়ে এক এক করে সব কিছু খেয়াল নিতে থাকেন তিনি। মায়ের স্কুল ব্যাগ, মাথার ক্যাপ, মুখের মাস্ক, গলার আইডি কার্ড খুলে তুলে দেয় পাশে দাঁড়িয়ে থাকা মালার হাতে। হাত বাড়িয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে মালার ঘামার্ত মুখ মুখ ভালো করে মুছতে মুছতে খানিকটা রাগী কণ্ঠে বলেন, একা একা বাসায় আসতে গেলি কেন তুই? ড্রাইভারকে যেত না তোকে আনতে? হ্যাঁ, আজকে যদি ঠিকঠাক বাসা চিনতে না পেরে হারিয়ে যেতিস তাহলে তোর দাদাভাই আর আমি কতটা টেনশনে থাকতাম তোকে নিয়ে সেই ধারণা আছে তোর? সব কিছুতে পাগলামো না করলে হয় না তোর? হেনা খানের পরপর কথার মুহূর্তেই আহত হয় মায়ের ছোট্ট মন। সে তো ঠিকঠাক বাসায় চলে এসেছে, তাহলে এত কথা শোনানোর কোনো মানে হয়? না, হয় না, মোটেও হয় না। মায়ার সে ক্ষুণ্ণ মনের রেশ ধরে যুক্তিকতা দেখিয়ে বলে ওঠে হেনা খান, দাদি তুমি, হেনা খানকে, দাদি তুমি চাও আমি এখন 2.5 ঘন্টা স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দারোয়ানের পদবিটা টানতে? তোমার এই মনোরম ধারণা যদি আমাদের স্কুলের গেটে দারোয়ান দাদু শোনে তাহলে নিশ্চিত হাত পা ছাড়িয়ে ছিটিয়ে গড়াগড়ি করে কান্নার বিলাপ করবে মাঠের উপর। এই ভেবেছে তুমি ওনার ভাত মারার চেষ্টা চালাচ্ছ আমাকে দিয়ে? আহা বেচারার স্কুল দাদু বুঝি শেষ বয়সে এসে তোমার দ্বারা এত বড় সর্বনাশ হলো তার? তুমি জানো এখন সর্বনাশী দাদি হয়ে গেলা তুমি? দাদি চান জানে সেটা? দাদা চান জানে সেটা? মায়ের পরপর যুক্তিকথার মুহূর্তে হতভম্ব হয়ে যায় হেনা খান ও মালা। মায়া সিরিয়াস পরিস্থিতিতেও যে যুক্তি খুঁজে খুঁজে অযৌক্তিক ব্যাখ্যা দিবে সেটা বুঝতে পারেনি তারা, তাই তিনি হতবাক হয়ে বলে ওঠেন, তোরে আমি কইছি যুক্তি দিতে, আমার সামনে কথাকে টেনে ইতিহাস রচনা করলি। আমার শেষ পর্যন্ত তোর সেই ইতিহাসে তুই আমাকে সর্বনাশী দাদির চরিত্রে বসাই দিলি মায়া। মায়ের সোজা সাপটা উত্তরে তীক্ষ্ণ দৃষ্টি তাকায় হেনা খান। তিনি বুঝতে পারছেন মায়ের সাথে রেগে কথা বললে মায়া আবারও অযৌক্তিক ব্যাখ্যা দিবে ওনাকে, তাই তিনি নিজেকে শান্ত করে মায়ের গাল ছুঁয়ে আদর করে মিহি সুরে বললেন, আচ্ছা মানলাম তোর কথা, কিন্তু তুই বলতো দেখি, আমার সোনামাটা যদি আজ একা বাসায় না আসতে পেরে কোথাও হারিয়ে যেত তাহলে কি আমার তার কষ্টে কান্না বিলাপ করতাম না বুঝি? এটা কি ঠিক হয়েছে সোনামা, কাউকে কিছু না বলে একা একা বাসায় চলে আসাটা? হেনা খানের কথায় মুহূর্তে অপরাধবোধ কাজ করে মায়ের নিজের মাঝে। একা একা চলে আসাটা বোধহয় ঠিক হয়নি ভেবেই অপরাধী কণ্ঠে বলে ওঠে, সরি দাদি, আমার মনে ছিল না তোমাদের কথা। এরপর থেকে এমনটা আর করব না আমি। দারোয়ান দাদুর সাথেই বসে থাকবে আমি গেটের সামনে, তবুও আর একা আসবো না বাসায়। কিন্তু তুমি জানো আজকে বাসায় আসার সময় না আমি রাস্তায় হারিয়ে গিয়েছিলাম, কিন্তু একটা ভালো ভাইয়া আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়েছে। ওই ভাইয়াটা আমাকে নিয়ে এসেছে বাড়িতে। মায়ের হাতের দৃষ্টি অনুসরণ করে হেনা খান কপাল কুঁচকে পেছনে তাকাতেই চমকে উঠে সাথে সাথে বলে ওঠে, রিদ তুই? হেনা খানের কথার মুহূর্তে মায়া চমকে ওঠে। মনে পড়ে হেনা খানের বলা প্রথম দিনের কথা, হৃদের বউ সে। তাহলে কি এই সেই হৃদ যে মায়ের স্বামী? কৌতূহল বসে চটজলদি প্রশ্ন করে ফেলে মায়া। বলে ওঠে, উনি কি আমার স্বামী দাদি? নিজের উত্তেজনায় মায়ের কথা কানে না তুলেই অজানা ভয়ে সাথে সাথে মায়াকে টেনে চাপটে জড়িয়ে ধরে নিজের মাঝে হেনা খান। মায়ের মাথা নিজের বুকে চেপে ধরে তাকায় হৃদের দিকে ভয়ে। হেনা খানের হঠাৎ এমন কাণ্ড মায়া বুঝতে না পেরে বুক থেকে মাথা উঠাতে চাইলে কারো সাথে বাধা খায় হেনা খান। শক্ত করে চেপে ধরে নিজের মাঝে এমন একটা ভাব যেন মায়াকে ছেড়ে দিলেই হৃদ কেড়ে নিয়ে যাবে মায়াকে ওনার কাছ থেকে। অক্ষত মায়া কিছু বুঝতে না পেরে হেনা খানের বুকে মাথা রাখে অবস্থা তাকায় সামনের ছেলেটির দিকে। সাথে সাথে চোখাচোখি হয় দুজনের। ছেলেটি বিস্ময়ে তাকিয়ে আছে মায়ের দিকে। বিষয়টি মায়ার চোখ জোড়া স্থির মায়ার ঘামান্ত মুখমণ্ডলে। ছেলেটির অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্যে দিয়েই ধ্যান ভাঙে হেনা খানের কথায়। রিত তুই কবে এসেছিস দেশে?
হৃদের বিশেষ একটা ভাবান্তর হলো না, পলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের অক্ষত বউয়ের দিকে। হৃদ চিনতে পারে নিজের বাল্যকালের বউটিকে। হারিয়ে যাওয়া বউটি যে হুট করেই এই গ্রীষ্মকালের ব্যবসা কাঠফাটা রোদে আবারও দেখা হয়ে যাবে ভাবতে পারেনি সে। হৃদ চমকিত, অতিরিক্ত শক্টে পাথর মূর্ত হয়ে গেছে। আপাতত রিয়্যাক্ট করতে ভুলে গেছে, জমে আছে জায়গায়। শুধু বিস্ময়ে তাকিয়ে আছে মায়ের দিকে। তার হুট করে জানা পিচ্ছি বউটা আজ বেশ বড় হয়ে গেছে, শরীরের বেশ পরিবর্তনও ঘটেছে, তবে চোখে মুখে বাচ্চা বাচ্চা ভাবটাও রয়েছে বেশ। হৃদ এতক্ষণ নীরব দর্শকের মতো নিজের দাদির ও মায়ের কথাগুলো শুনেছিল। সে হতবাক হয়েছিল যখন নিজের দাদি মায়াকে এতটা আদরে আঁকড়ে রাখছিল। বুঝতে চেষ্টা করছিল আদৌ কি মায়া তাকে সত্যি কথা বলেছিল নিজের বইয়ের পরিচয় দিয়ে। কিন্তু নিজের দাদির সক্ষতা ভালোবাসার প্রমাণ করছে মায়ের সাথে এই খানবাড়ির গভীর সম্পর্ক রয়েছে। হৃদ বুঝতে পারে তখন যখন মায়ের ঘামান্ত লাল চেহারাটি তার চোখের সামনে দৃশ্যমান হয়। মুহূর্তে স্তব্ধ নির্বাক হয়ে শুধু তাকিয়েছিল মায়ার দিকে, যার রেশ এখন অবধি কাটাতে পারেনি সে। হেনা খান হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়ের দিকে তাকিয়ে আরও একধাপ ভয়ে আটকে ওঠে। এই বুঝি হৃদ মায়ের সত্যটা জানতে পেরে মায়াকে আঘাত করে বসবে, নয়তো কেড়ে নিয়ে মায়াকে হেনা খানের কাছ থেকে কেড়ে নিয়ে তিনি নিজেকে স্থির করতে চান, সবটা বুঝাতে চান। কারণ হৃদ তো মায়ের সম্পর্কে কিছুই জানা নেই, সে তো মাত্র ফিরেছে বাসায়। হেনা খান কথাগুলো ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলে, নিজেকে সংযম করে চোখ তুলে আবারও তাকায় হৃদের দিকে। কারণ হেনা খানের ধারণা হৃদ মায়ার সত্যি সম্পর্কে অবগত নয়। কারণ হৃদ আজ 2 বছর পর খানবাড়িতে ফিরেছেন দেশের বাইরে থেকে, তাও আবার মায়াকে সঙ্গে করে নিয়ে। হৃদ আজ বাসায় ফিরবে সেই ধারণা ওনার ছিল। কিছুক্ষণ আগে হৃদের বাংলাদেশি ফোনে নাম্বার থেকে ফোন এসেছিল ওনার কাছে, তাই বুঝতে পেরেছিল হৃদ বাংলাদেশেই আছে। কিন্তু দুজন যে একসাথে বাসায় ফিরবে সেটা মোটেও আশা করেননি তিনি। তবে হেনা খানের জানা নেই হৃদের ফোন থেকে কলটি হৃদ নয় বরং মায়া করেছিল ওনাকে। হেনা খান স্বস্তির হন কোনো বিপদের আশঙ্কা না থাকায় মায়াকে দাঁড় করায় নিজের বুক থেকে। এক মুহূর্ত তিনি হৃদকে সময় দিতে চায়, এই মুহূর্তে তিনি হৃদকে সময় দিতে চায়, তাই মায়াকে হৃদের সামনে রাখতে চায় না। হৃদ দুর্দান্ত তীক্ষ্ণ মাইন্ডের, কারণ হৃদের মুখ নয় দৃষ্টি চলে বরাবরই বেশি। তাই যদি হৃদ মায়াকে লক্ষ্য করে বুঝতে পারে কোনো কারণে মায়ার তার বাল্যকালের বউ, তাহলে নিশ্চিত নিজের মা বাবার মরার দায়ে মায়াকেও মেরে ফেলবে নিমিষেই। হেনা খান তারা বারবার এরকমের কিছুই করতে চান না। তিনি নীরবে মায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, মালার সাথে রুমে যা, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে যা। হেনা খানের কথায় মায়ের কান অবধি পৌঁছালেও মস্তিষ্কে সেটা ধরে রাখতে পারেনি, কারণ মায়ার মাথায় হৃদ নামক শব্দটি ঘুরছে এই মুহূর্তে। হেনা খান বলেছে মায়া হৃদের বউ, আর এই মুহূর্তে হৃদ নামক মানুষটি মায়ের সামনে দাঁড়িয়ে আছে, যাকে সে ভালো ভাইয়া বলে সম্বোধন করেছে এতক্ষণ। তাহলে কি ভালো ভাইয়াই মায়ার হৃদ স্বামী? বিষয়টি মায়ার বারবার আওড়ায় মায়া। জানার জন্য নিজের কৌতূহলটা আরও গাঢ় হয়। তাই এবার নিজের একটা আঙুল তাক করে হৃদকে দেখিয়ে হেনা খানকে প্রশ্ন করে ওঠে, দাদি বলো না, এই ভালো ভাইয়াই কি আমার স্বামী? মায়ের কথার মানে বুঝতে পেরে হেনা খান ঝটপট চোখ ঘুরিয়ে তাকায় হৃদের দিকে। হৃদ তখনও কপাল কুঁচকে তাকিয়ে আছে তাদের দিকে। তাই তিনি উত্তেজিত ভঙ্গিতে কথা ঘুরিয়ে বলে ওঠে, না, তুই রুমে যা মালার সাথে। কিন্তু তুমি যে বললে হৃদ নামক তোমার নাতি আমার স্বামী হয়, সেটা তুই যাবি এখান থেকে? বললাম না কেউ হয় না তোর স্বামী নেই কোনো। হেনা খানের কথাই ঠিকঠাক মানে ধরতে পারেনি মায়ের ছোট্ট মাথাটি। মায়ের ভাষ্যমতে হেনা খান স্পষ্ট তাকে বলেছিল মায়া হৃদের বউ, কিন্তু এখন বলছে মায়ের কোনো স্বামী নেই। যদি মায়ের কোনো স্বামী না থাকে তাহলে বউটা সে কোত্থেকে হলো? অক্ষতা মায়া আবারও প্রশ্ন ছুড়ে হেনা খানকে বলে ওঠে, তাহলে কি আমি সিঙ্গেল দাদি? হ্যাঁ, তুই সিঙ্গেল। যা এবার মালাওকে নিয়ে ডিরেক্ট আমার রুমে যাবি। যতক্ষণ না পর্যন্ত আমি বলবো ততক্ষণ পর্যন্ত যেন কাউকে বের হতে না দেখি আমার রুম থেকে। কথাগুলো বলেই তিনি মায়াকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার জোর করেই পাঠিয়ে দেয় মালার সাথে। কারণ মায়ের পরপর করা প্রশ্ন সাংঘাতিক বিপদে ফেলে দিয়েছে হেনা খানকে। তিনি খানিকটা হাসপাস করে হৃদের সামনে, কিন্তু নিজের বিচক্ষণতায় বুদ্ধি দিয়ে মুহূর্তেই ঠোঁট প্রসারিত করে হাসলেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য হাসি মুখে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমার সোনা বাবাটা তো বললো না সে কবে ফিরেছে দেশে, নাকি আবার আমাদের সাথে কিছুদিন থাকবে, নাকি আবারও পাড়ি জমাবে পরদেশে? হৃদের দৃষ্টি স্থির, দুটো চোখ ছিল মায়ের যাওয়ার দিকে।
নিজের দাদির নিজের দাদির কথা কানে আসতেই চোখ ঘুরিয়ে তাকায় সেদিকে। দাদির হাসি মুখের দিকে গম্ভীর কণ্ঠে বলল, দেশে ফেরা হয়েছে আরও 2 দিন আগে দাদি। এবার যাওয়াটা নিশ্চিত বলতে না পারলেও কিছুদিন থাকাটা নিশ্চিত বলতে পারছি দাদি। বাগান দাদু, আমিও পানি দিব তোমার সাথে। আমাকে দাও তোমার হাতের পাইপটা। মায়ের এমন কথায় বাগানের মালি পেছন থেকে তাকায় মায়ের দিকে। ঘুম চড়ানো চোখে মুখে দাঁড়িয়ে আছে মায়া। সকালের ঘুমের রেশ এখনও কাটেনি মায়ার। রোজকার মতো ঘুম থেকে উঠেই বাগানে চলে আসে মালির সাথে পানি দিতে মায়া। এখন 5টা 19 বাজে। পূর্ব আকাশে এখনও সূর্যটা ওঠেনি, তবে চারপাশটা অন্ধকার আধার কাটিয়ে আকাশটা উজ্জ্বল হয়ে উঠেছে। খানবাড়িতে আসার পর থেকেই মায়ের অভ্যাস হয়ে উঠেছে বাগানের পানি দেওয়া, তাই আজও কিছু ব্যতিক্রম হয়নি। মালিকে বাগান দাদু বলে সম্বোধন করে মায়া। দুজনের মধ্যে বেশ ভাব জমে উঠেছে এই কয়েকদিনের। অর্ধবয়স্ক লোকটি হাসি মুখে মায়ের দিকে পানির পাইপটি দিতে এগিয়ে যায়, সেটি নিয়ে আপন মনে পানি দিতে দিতে বয়স্ক লোকটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, বাগান দাদু, তুমি যে বলেছিলে একদিন তোমার মেয়ের বাচ্চা হবে, হয়েছে বাচ্চা তোমার মেয়ের? না না আপামনি, এখনও হইছে না, সময় লাগবো আরও অনেক। বাগানের মালির কথায় সন্তুষ্ট হয় মায়া, তাই গাছে পানি দিতে দিতে পুনরায় আবারও প্রশ্ন করে বলে ওঠে, বাগান দাদু, তুমি তো আমার মতো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তাই না? কিন্তু তোমার বউ হলো রাজশাহীর, তাহলে এত দূরে তোমাদের প্রেম বিয়ে আর বাচ্চা কাচ্চা কীভাবে হলো? তোমরা বলো আমার তোমার বলো তো আমায় শুনি। মায়ের বিকৃতিকর প্রশ্নে মুহূর্তে হালকা ইতস্তত বোধ করে বয়স্ক মহিলাটি। তিনি বাঁকা হেসে কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে বলে উঠল কেউ, আপনি কেন শুনবেন শুনি? অন্যের বাচ্চা কাচ্চা হওয়া নিয়ে আপনারা তো ইন্টারেস্ট কেন ম্যাডাম? কি করবেন শুনি অন্যের প্রেম বিয়ে সম্পর্কে? মায়া চমকে উঠে পাশে তাকাতেই চোখে পড়ে হৃদকে। স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায়, গায়ে হাফ হাতার কালো টি শার্ট, নিচে কালো ট্রাউজার, সাথে হাতে দুটো পকেট পুড়ে। হৃদের ঘায়েল করা চোখ দুটো মায়ের দিকে স্থির করা। কাল দুপুরে হৃদের মুখে মাস্ক থাকায় মায়ের হৃদের পুরো ফেস দেখতে না পারলেও অসম্ভব মায়াবী চোখ দুটো দেখেছিল মায়ের হৃদের। এই মুহূর্তে হৃদের সম্পূর্ণ ফেস দেখতে পারল সে। হৃদকে চিনতে পেরে মায়া হা হয়ে তাকিয়ে থাকে হৃদের মুখশ্রীতে চলমান পানির পাইপটা হাত চেপে রেখে। হৃদ মায়ের দৃষ্টি বুঝতে পেরে বাঁকা হেসে মুহূর্তেই চোখ ঘুরিয়ে পাশে দাঁড়িয়ে থাকা মালিকে ইশারায় বুঝায় এখান থেকে চলে যেতে। হৃদের কথা অনুযায়ী মালিক চলে যায় সেখান থেকে। হৃদ আবারও স্থির দৃষ্টিতে চোখ বুলায় মায়ের দিকে। মায়ের পরনে গাঢ় বেগুনি রঙের লং ফ্রক পরা, হাতে সেম কালারের পাথরের পায়েল পরা, পায়ে দুহাত মুঠোভর্তি বেগুনি রেশমি চুড়ি, চোখে মুখে হালকা ঘুম জড়ানো ভাব, চুলগুলো একটা বেনি করে একপাশে দেওয়া। ছোট হওয়ায় মায়ের গায়ে কোনোরূপ ওড়না নেই। আর এই ওড়না নেই বিষয়টি লক্ষ্য করতেই মুহূর্তে কপাল কুঁচকে আসে হৃদের। মায়াকে হৃদের কাছে খুব ছোট বলে মনে হচ্ছে না যে ওড়না ছাড়া চলবে। সদ্য যৌবনে পা রেখে ভাব মনে হচ্ছে। শারীরিক পরিবর্তনটাও খুব ভালো করেই বোঝা যাচ্ছে। তাহলে ওড়না ছাড়া এমন করে চলাফেরার মানেটা বুঝতে পারছে না হৃদ। বাসে গার্ড থেকে শুরু করে সার্ভেন্ট আছে অর্ধশতাধিকের উপরে, যারা প্রতিনিয়ত খাটবাড়ির আসা যাওয়া করে। তারা সবাই তো ছেলে মানুষ। তাহলে তাদের সামনে মায়ার এমন বেখেয়ালি ভাবটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না হৃদের কাছে। তারপরও মায়ের দিকে তাকিয়ে আগের নাই কপাল কুঁচকে বলে ওঠে, কি ম্যাডাম, বললেন না তো অন্যের প্রেম বিয়ে বাচ্চা কাচ্চা হওয়া নিয়ে আপনারা তো ইন্টারেস্ট কেন? খুব তাড়াতাড়ি বড় হওয়ার ইচ্ছা নাকি? আরও কিছু আছে? উপন্যাস দেওয়ানা আমার ভালোবাসা, সিজন 2, লেখিকা রিক্তা ইসলাম, মায়া, পর্ব 4। হৃদের কথায় ধ্যান ভাঙে মায়ার। হৃদ থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিচের দিকে তাকায় অপরাধীর ন্যায়। হাতে থাকা ঝুলন্ত পাইপটা শক্ত করে চেপে ধরে মুষ্টির ভেতরে হাঁসফাঁস করে। মুহূর্তেই হৃদকে ভয় পাচ্ছে এমন নয়, মায়ের ছোট্ট মনের অজানা অস্থিরতা জেঁকে বসেছে। কাল হৃদ সম্পর্কে অবগত ছিল না, কিন্তু আজ আছে। হৃদ খান বাড়ির ছেলে আরাফ খানের নাতি, সেটা জানা মায়ার। সাথে এতটাও জানে হৃদ মায়ার স্বামী নয়। হৃদ স্বামী না হয় বেশ আহত হয়েছিল মায়ার মন, কিন্তু সে হেনা খানকে বলেনি আহত মনের কথা, নীরবে চেপে গেছে।
কাল হৃদকে বেশ কয়েকবার লক্ষ্য করেছিল অবুঝ মায়া। মায়ার দেখায় সুঠাম বলিষ্ঠ দেহের অধিকারীর শ্রেষ্ঠতম সুন্দর পুরুষ হচ্ছে হৃদ। এই মুহূর্তে হৃদের ফর্সা গায়ের কালো ড্রেস আপ কতটা মারাত্মক ভয়ানক টাইপের সুন্দর লাগছে সেটা কাকে বোঝাবে মায়া? কালো সুন্দর লেগেছিল মায়ার কাছে, তাই তো শুধু ড্যাব ড্যাব করে তাকিয়েছিল হৃদের মুখশ্রীতে। পরে যখন জানতে পারে হৃদ এই বাড়ির ছেলে, তখন মায়া এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হৃদই বুঝি মায়ের স্বামী। কিন্তু পর মুহূর্তে হেনা খানের কাট কাট গলায় জানায় মায়ার কোনো স্বামী নেই, সে সিঙ্গেল। মায়া মায়া হুট সিঙ্গেল হওয়াটাই গভীর শোকাহত হতে হয়েছিল ওকে। মায়ার ছোট মস্তিষ্কে বারবার জানান দেয়, ইস, এই সুন্দর পুরুষটা যদি তার স্বামী হতো তাহলে খুব কি বেশি ক্ষতি হতো। পাওয়া না পাওয়ার বেদনা নিয়ে এত এত অস্থিরতার ভয় করে মায়ের ছোট্ট মস্তিষ্কের হৃদের জন্য। তাছাড়া কালকে শোকাহত ভাবটা আজ কাটিয়ে উঠতেই হুট করে আবারও হাজির হয় হৃদ মায়ের সামনে। আবারও মাথা নাড়িয়ে ওঠে কালকের আহত ভাবটা। হৃদকে নিজের সামনে দেখতে পেয়ে কেমন একটা জড়তা সংকোচ সিটিয়ে নিয়ে যাচ্ছে মায়া। অবাধ্য মায়া মুহূর্তেই বাধ্য মেয়েতে পরিণত হয়েছে। চুপচাপ দাঁড়িয়ে পড়ে হৃদের সামনে। কাল হৃদের সামনে মায়া যতটা চঞ্চলতার সহিত কথাবার্তা বলেছিল, আগ বাড়িয়ে আজ যেন তা কিছুই করতে পারছে না। মায়ের চঞ্চলতা যেন মুহূর্তে একরাশ গোধূলির আলোয় ধামাচাপা পড়ে বাধ্য শান্তশিষ্ট মেয়েতে রূপান্তরিত করে হৃদের সামনে। চঞ্চল বুলিগুলো দলা পাকিয়ে এঁটে যায় মায়ের গলগণ্ডের কর্ণকুহুরে। হয়তো এই মুহূর্তে হৃদ মায়াকে আশা করেনি, না হৃদের করা প্রশ্নগুলো আশা করেছিল। সে তো কৌতূহল বসে মালিকে এমনি এমনি কথাগুলো বলেছিল কথার ছলে। তাহলে হৃদ কেন এমনটা করে বলছে তাকে? মায়া আবারও দু চোখ তুলে তাকায়। কি মুহূর্তেই চোখোচোখি হয় দুজনের। হৃদের গভীর দৃষ্টির অনলে হারায় মায়ের ছোট্ট মন। হৃদের দৃষ্টিতে গভীরতা মাপতে না পারলেও হৃদের চোখে ধাঁধানো সৌন্দর্যে বিমোহিত হয় মায়ের মন প্রাণ চোখ। অবুঝ মায়া আবারও হা হয়ে তাকিয়ে থাকে হৃদের মুখশ্রীতে, আটকে পড়ে হৃদের মাঝে। হৃদ মায়ের দৃষ্টিতে নিজের দৃষ্টি স্থির করে। নিজের করা প্রশ্ন পাল্টে জানতে চায় মায়ের সম্পর্কে। চোখ বুলিয়ে আবারও মায়াকে দেখে নেয় উপর থেকে নিচ পর্যন্ত। মায়ের গায়ে ওড়না না থাকায় অনাকাঙ্ক্ষিতভাবে মায়ের শরীরের অনাকাঙ্ক্ষিত জায়গায় চোখ পড়তেই মুহূর্তে খানিকটা কেঁপে ওঠে হৃদের বুক। সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে পাশে তাকায় সে। তার জীবনে বিগত 24 বছরে এই প্রথম এমনটা হচ্ছে যে কোনো মেয়ের সামনে দর্শনে বুক কেঁপে কেঁপে উঠছে তার। হৃদ নিজের জীবনের বেশিরভাগ সময়ই দেশের বাহিরে কাটিয়েছে, এখনও কাটাচ্ছে। কাজের সূত্রে ভিন্ন দেশে মাসের পর মাস থাকা হয় তার সেখানটায়। ভিনদেশি নারী মানেই অর্ধ উলঙ্গ, প্রায় সময় তাদের পুরো উলঙ্গ দেখা যায়। কই, তখন তো তাদের দেখে বুক কাঁপেনি। তাহলে আজ এই পিচ্চি মেয়েটাকে ওড়না ছাড়া দেখে তার বুকে কেন কাঁপছে? পিচ্চি মেয়েটা তার বউ বলে, নাকি অন্য কিছুর জন্য? হৃদ কথাগুলো মনে মনে আওড়িয়ে পুনরায় ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়। মায়ের চোখের নিজের দৃষ্টি স্থির রেখে নিজের করা প্রশ্ন পাল্টে মায়ের সম্পর্কে জানতে শান্ত কণ্ঠে বলে, বয়স কত? হৃদের হুটহাট প্রশ্নে থমথমে খেয়ে যায় মায়া। বিস্ময় তাকিয়ে আস্তে করে বলে, আমার আগের নাই বলে ওঠে, জি 15। মায়ার উত্তরে মুহূর্তে কপাল কুঁচকে আসে হৃদের। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, এত কম? মায়ের হৃদের আনমনের অস্পষ্টতা সুরের কথাটি ঠিকঠাক শুনতে না পেরে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, জি ভাইয়া। হৃদ মায়ের কথায় মনোযোগী না হয়ে নিজের মতো আবারও প্রশ্ন করে শান্ত কণ্ঠে বলে, কোন ক্লাস? 9 পড়ছি। মায়ের সহজ সরল জবানবন্দিতে মুহূর্তে হৃদ একটা ভ্রু উঁচু করে ওঠে। সামনে তো পরীক্ষা মনে হয়, এই অসময়ে তোমাকে 9-এ ভর্তি করালো কে? মায়া আস্তে করে মিহিসুরে বলল, দাদাজান করিয়েছে ওনার স্কুলে। আরও 7 মাস পর 9-এর ফাইনাল পরীক্ষা আমার। এতদিন আমাদের বাড়ির এলাকায় স্কুলে পড়েছি আমি 9-এ 4 মাস। এখানে এসেছি 1 মাস হয়েছে। মোট 5 মাসের পিছুটান পড়েছি আমরা। তাই দাদাজান কাল বিলম্ব না করে আপনাদের স্কুলে ভর্তি করিয়েছেন আমাকে। মায়ের গোছানো কথাবার্তায় মায়াকে ছোট নয়, বরং বেশ বড় মনে হচ্ছে হৃদের। মায়ের শান্তশিষ্ট হয়ে দাঁড়িয়ে থাকাটা দেখে পুনরায় আগের ন্যায় প্রশ্ন করে বলে, নাম? স্নিগ্ধ ভেজা গলায় বলল, মায়া। পুরোটা বলো। ইতস্তত জড়িয়ে আস্তে করে বলে, রিক্তা ইসলাম মায়া। হৃদের দৃষ্টি গাঢ় হয় মুহূর্তে। নিজের নাম ভ্রু উঁচু করে বলে ওঠে,
ডটার অফ শফিকুল ইসলাম, মাদার অফ রেহেনা বেগম। মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে আস্তে করে বলে মুহূর্তে নিস্তব্ধতা ছেয়ে যায় পরিবেশটাতে। ভয়ঙ্কর রকম ঝেঁকে বসে দুজনের মাঝেই। চারপাশে পাখির কিচিরমিচির মনোরম শব্দ কান ছিন্ন করে বাড়ি খাচ্ছে দুজনেরই। মায়া মাথা নিচু করে অপরাধী নাই দাঁড়িয়ে আছে। মেয়েটি যে তার বউ এতে 100% শিওর হয় সে। হৃদের কুচকে আসা কপালটা ক্রমশই স্বাভাবিক হয় মায়ের সহজ স্বীকারোক্তিতে। হৃদ বার কয়েক আবার চোখ বুলিয়ে পরোক্ষ করে দেয় মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত। মায়ার কাঁচা হলদেটে গায়ের রঙে চমৎকার লাগছে গাঢ় বেগুনি রঙটা। মায়ের পোশাক বেশভূষায় চেহারা সদ্য পুতুলের ন্যায় লাগছে হৃদের কাছে। হৃদ হারায় এতটা মনোযোগ সহকারে কখনো কোনো মেয়েকে দেখা হয়নি তার। কাল থেকে শুধু দেখেই চলেছে মায়াকে গভীর দৃষ্টিতে। অনেকটা মোহিত লাগছে হৃদের কাছে। হৃদ থামে, চোখ ঘুরিয়ে পাশে তাকায়। মায়ার জড়িত অতীত স্মৃতিগুলো মাথা নাড়া দিয়ে উঠতেই দমে যায় হৃদ। চোয়াল শক্ত হয়ে যায় আসে তার, কিন্তু পর মুহূর্তে কী মনে করে আবারও নিজেকে নিবারণ করার চেষ্টা চালায়। বার কয়েক বুক ফুলিয়ে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। কাল থেকে মায়ের বারবার হুটহাট সামনে চলে আসতে হৃদের কোথায় যেন একটা গিয়ে ভীষণভাবে লাগছে, গভীরভাবে লাগছে। হৃদ চোখ আউড়িয়ে আবারও তাকায় মায়ার মুখশ্রীতে। শান্ত চোখে মায়াকে কিছুক্ষণ দেখে নিয়ে শান্ত কণ্ঠে বলে, ভেতরে যাও। হৃদের কথায় মায়ের বাধ্য মেয়ে নয় সম্মতি জানিয়ে মাথা নিচু করে সামনের দিকে পা বাড়িয়ে কয়েক কদম এগিয়ে যেতেই পেছন থেকে হৃদ আবারও বলে ওঠে, আজ থেকে ওড়না ছাড়া রুম থেকে বের হওয়া নিষিদ্ধ তোমার জন্য। মায়া পেছন ঘুরে তাকায় হৃদের দিকে, সাথে সাথে চোখাচোখি হয় দুজনের। মায়া চোখ নামিয়ে নিচের দিকে তাকে আবারও বাধ্য মেয়ের ন্যায় মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে নিচু স্বরে বলে, জি ভাইয়া। হৃদ খানিকটা সময় নিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে, বলে যাও। সকাল 8:45। ডাইনিং চেয়ারে পা ঝুলিয়ে বসে আছে মায়া। চুপচাপ বসে আছে তা নয়, নিজের নাস্তা খাচ্ছে চঞ্চল ভঙ্গিতে। মায়ের পাশে চেয়ারটায় বসে আছে হেনা খান। দায়িত্ব সহকারে নিজের হাতে মায়ের মুখে নাস্তা তুলে দিচ্ছেন একের পর এক। মায়াকে একেবারে স্কুলের জন্য রেডি করিয়ে এসেছেন তিনি। তার ঠিক সামনে আরাফ খান বসে আছে ডাইনিংয়ে নাস্তা করার জন্য। আপাতত তিনি নাস্তা না করে বসে বসে নিউজ পেপার পড়ছেন মনোযোগ সহকারে। ফাঁকে ফাঁকে নিজের স্ত্রী ও মায়ার খুনসুটি দেখছেন তৃপ্তিতে। এই বয়সে এসে নিজের ছেলের বউকে হারিয়ে মায়ের যেন একমাত্র অবলম্বন হয়ে উঠেছে তাদের জন্য। মায়া ঘিরেই তাদের এখন দিনটা পার হচ্ছে। হৃদকে তো দেশেই পাওয়া যায় না, কখনো দেশে আসে আবার কখন চলে যায় সেটাও ঠিকঠাক জানায় না হৃদ। হৃদের সম্পর্কে সব কিছু অজানা রহস্যের মতো ধোঁয়াশা রাখে সে নিজেই। বছরে 2-1 বার দেখা মিলে তার। হৃদ বাংলাদেশে আসে তাও নিজের কাজের সূত্রে, কিন্তু খানবাড়িতে আসে না। খুব প্রয়োজনে নিজের দাদা দাদিকে দেখতে আসে এক অর্ধবার খানবাড়িতে। 1-2 দিন থেকে আবার চলে যায় নিজ গন্তব্যে। তবে সবসময় ফোনে যোগাযোগ হয় হৃদের সঙ্গে তাদের। খানবাড়ির বিজনেস কোম্পানি আরাফ খানের সাথে সাথে হৃদ দেখাশোনা করে সবটা, তবে সেটা দেশের বাইরে থেকেই। অফিসে উপস্থিত থাকা ছাড়া বাকি সবটাই নিজের হাতে ম্যানেজ করে হৃদের। তাদের মেইন অফিস ও শাখাগুলোতে আরাফ খান থাকলেও দেশের বাহিরগুলোতে হৃদের প্রাধান্যটাই সবটা। কাল হৃদ বাসায় এসেছে সেটা তিনি কাল দুপুরেই শুনেছেন স্ত্রীর মুখে। ফোন করে জানিয়েছেন তাকে। হৃদ বাড়ি ফিরতে খুশি হয়ে তিনিও অফিসের সকল কাজ ছেড়ে চলে এসেছেন বাড়িতে। হৃদের সাথে সময় কাটাবে বলে মনে মনে স্থির করেন। হৃদ যতদিন খান বাড়িতে থাকবে তিনিও ততদিন বাড়িতেই থাকবে হৃদের সাথে, কোনোরূপ অফিসে যাবেন না। হৃদ বাড়িতে থাকলে খানবাড়ির সবাই একসঙ্গে নাস্তা করে হৃদের সাথে, আলাদা সময় কাটানোর জন্য। আজও তার ব্যতিক্রম হচ্ছে না কিছুই। ড্রয়িংয়ে এসে বসে থেকেও নাস্তা করছে না তিনি, বরং হৃদের জন্য অপেক্ষা করছে। হৃদ আসলে একসঙ্গে নাস্তা করবেন তারা। মায়ের স্কুলে তাড়া থাকায় হেনা খান আগ বাড়িয়ে মায়াকে নাস্তা করিয়ে দিচ্ছেন নিজের হাতে। মায়া একবার নাউজ করছে তো হেনা খান চোখ রাঙিয়ে শাসিয়ে খাবার খাওয়াচ্ছেন মায়াকে, আর সেটাই তৃপ্তি নিয়ে দেখছেন আরাফ খান। আর নিউজ পেপার পড়ার ফাঁকে ফাঁকে বহু বছর পর যেন খানবাড়িতে সুখ নামক শব্দটি দেখতে পাচ্ছেন তিনি মায়ের মধ্যে দিয়ে। আরাফ খান বুক ভরা শান্তির নিঃশ্বাস ফেলে নীরবে। ঠোঁট চমকায়, ঠোঁটের চমৎকার মোলায়েম হাসি রেখে আবারও নিউজ পেপারে মুখ ডোবাতেই সামনে থেকে কেউ চেয়ার টেনে বসে ডাইনিংয়ে। সাথে সাথেই চোখ তুলে সেদিকেই তাকায় আরাফ খান সহ হেনা খানও। মায়া মুহূর্তেই চোখে পড়ে হৃদের গম্ভীর্য মুখ। আরাফ খান হেসে হাতের নিউজ পেপারটা পাশে রাখতে রাখতে হৃদকে উদ্দেশ্য বলে, গুড মর্নিং ইয়াং ম্যান। গম্ভীর্য মুখে বলে, গুড মর্নিং। সাথে সাথে সামনে থেকে হেনা খানও হাসি মুখে বলে ওঠে, গুড মর্নিং সোনা বাবা। হৃদের চোখ তুলে নিজের দাদির দিকে তাকিয়ে আগের ন্যায় গম্ভীর্য মুখে বলে,
গুড মর্নিং। কথাগুলো বলেই চোখ ঘুরিয়ে তাকায় মায়ার দিকে, সাথে সাথে চোখাচোখি হয় দুজনের। মায়াকে হা হয়ে ডাব ডাব করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাথে সাথে কপাল কুঁচকায় হৃদ। চারপাশ সচেতন দৃষ্টি ফেলে নিজের দাদা দাদিকে পর্যবেক্ষণ করে নেয়। হেনা খান বসা থেকে হাত বাড়িয়ে নিজের স্বামীর দিকে নাস্তা এগিয়ে দিচ্ছে বলে এদিকটাই তাদের খেয়াল নেই। হৃদ দৃষ্টি আউড়িয়ে আবারও মায়ের দিকে তাকায়। চোখ পড়ে মায়ের গায়ে কালকের স্কুল ড্রেসটি পরা। বুঝতে পারে মায়ের স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। কিন্তু হৃদ মায়ের এমন হাঁ করে তাকানোর মানে বুঝতে না পেরে কপাল কুঁচকে মায়াকে এক পলক দেখে নিয়ে মনোযোগ হয় নিজের নাস্তায়। হৃদের চোখ সরাতেও মায়ের বেশ একটা ভাবান্তর হলো না, বরং তখনও হৃদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। বরাবরই মায়া যখন বেখেয়ালি ভাবে হৃদের দিকে তাকায়, চোখ যেন মুহূর্তে আটকে যায় হৃদের উপর। হৃদের মনোমুগ্ধকর সৌন্দর্যে মুগ্ধ হয়ে আটকা পড়ে তাতে। এই তো সকালে হৃদকে মায়া কালো ড্রেস আপে দেখেছিল, কিন্তু ঘন্টা দুয়েক পার হতেই এখন দেখছে তাকে একদম ফর্মাল ড্রেস আপে। হালকা সিল্কের সাদা ব্র্যান্ডের শার্ট আর এর সাথে কালো প্যান্ট পরা, শার্টের হাতা দুটো হোল্ড করে গুটানো কুনুই পর্যন্ত, বাম হাতের কালো ফিতার ব্র্যান্ডের ঘড়ি পরা, বুকের পাশে দুটো বোতাম খুলে রাখা, সিল্ক চুলগুলো স্পাইক করা সেট করা, লোমশ বিহীর্ণ বুকটা যেন বারবার উকি দিতে চাচ্ছে দুই বোতামের খুলে রাখার উন্মাদ জায়গা দিয়ে। হৃদের বলিষ্ঠ দেহের জিম করা হাতের বাহুগুলো যেন সাদা শার্টটি ছিঁড়ে খুঁড়ে বের হয়ে আসতে চলছে বাহিরে। মায়ের পলকবিহীন দৃষ্টিতে ধ্যান ভাঙে হেনা খানের কথায়। তিনি মায়াকে আবারও জোর করে মুখের খাবার তুলে দিতে দিতে বলল, শোন, স্কুলে যাচ্ছিস, শুধু পড়াশোনা করবি মন দিয়ে, অন্য কিছু নয়। একদম বাদরামি করবি না স্কুলের মধ্যে। এদিক সেদিক একা একা ঘুরেও বেরোবি না স্কুল মাঠে। ড্রাইভার যেতে দেরি হলে স্কুলের ক্যান্টিনে বসে থাকবি, নয়তো তোর প্রিন্সিপাল স্যারকে বলবি তোর দাদাজানকে যেন কল করে ড্রাইভারকে পাঠানোর জন্য। তারপরও স্কুল থেকে তোর একা বের হওয়া নিষিদ্ধ। পাকামো করে তো একদমই বাসায় আসা যাবে না তোর, বুঝেছিস তুই? হেনা খানের কথায় মায়া নাউজ ভঙ্গিতে মুখ ছিটকে বলে ওঠে, আমি যাবো না ওই স্কুলে, আমার ভয় লাগে ওই স্কুলে যেতে, পড়বো না আমি আর ওইখানে। মায়ের এমন নাউজ ভঙ্গিতে মুখ তুলে তাকায় হৃদ। মায়ের ওই স্কুলে যাবে না এই বিষয়টি বুঝতে চায় হৃদ, তাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মায়ের দিকে কপাল কুঁচকে। হৃদের এমন তাকানোর মধ্যে হেনা খান কৃত্রিম রাগ দেখিয়ে কাটকাট গলায় বলেন, বললেই হলো পড়বি না তুই আর ওই স্কুলে কি এমন সমস্যা তোর যে রোজ রোজ ভয় লাগে স্কুলে যেতে? মিনিটে মিনিটে বাহানা তোর স্কুলে যাবি না বলে। রোজ রোজ তোকে 2 ঘন্টা করে তেল পালিশ করে স্কুলে পাঠাতে হয় আমার। তুই কি একাই আমার নাতনি ছিলি? আর কোনো নাতনি তোর ছিল না আমার? হ্যাঁ, হৃদকে দেখেছিস তুই? আমার বাধ্য নাতি হলো হৃদ। কই ছোটোবেলায় তো একবারের জন্যও বলেনি দাদি আমি পড়বো না, স্কুলে যেতে ভয় লাগে। বরং আমার কিছু বলার আগেই নিজের পড়া থেকে শুরু করে একা একা হোমওয়ার্ক পর্যন্ত শেষ করে রাখতো। সকাল সকাল স্কুলেও চলে যেত সবার আগে আগে। তুই হৃদ থেকে দেখে দেখে শিখ, আজও পড়া নিয়ে অনীহা করে না। আর তোকে পড়ানোর জন্য আমাকে মাঠে নেমে প্রথমে যুদ্ধ ঘোষণা করতে হয় তোর বিরুদ্ধে। সেই যুদ্ধে আমি তোর সাথে জয়ী হলে তারপর তুই পড়বি, নয়তো না। তুই জানিস হৃদ কতটা মেধাবী স্টুডেন্ট ছিল? এখনও যে পড়াশোনা করছে ভিন্ন হায়েস্ট ডিগ্রি অর্জনের জন্য, সেটা তুই জানিস? তোর হৃদ থেকে শেখা উচিত এবার। হেনা খানের কথায় মুহূর্তে মায়া ছোট মনটি অপমান বোধ করে। হৃদের নাম টেনে টেনে বারবার তাকে কথা শোনাচ্ছে হেনা খান, তাও হৃদের সামনেই। এতে যেন মায়া অপমানিত বোধ করার সাথে সাথে আহতও হয়। হেনা খানকে নিজের যুক্তি দেখিয়ে মন খারাপ ভাব নিয়ে বলে, আমার কারো কাছ থেকে শেখা লাগবে না, বরং তুমি তোমার নাতিকে আমার বদলে আবারও ওই স্কুলে পাঠিয়ে দাও। এতই যখন মেধাবী, তখন আমার ভাগের পড়াটাও পড়ে ফেলতে বলো দাদি। এতে করে আমিও রক্ষা পেলাম রোজ রোজ ওই স্কুলে যাওয়া থেকে, তাতে আমিও খুশি, তুমিও শান্তি পাও। মায়ের কথাই যেন ধৈর্যের ভাত ভেঙে যায় হেনা খানের। হৃদ তখনও তাকিয়েছিল কপাল কুঁচকে। হেনা খান তেতে উঠে কিছু বলবে তার আগেই সামনে থাকা আরাফ খান বাধা দিয়ে হালকা বিরূপ করে বলে ওঠেন, আহা হেনা, হচ্ছেটা কি? এইভাবে মেয়েটাকে শাসাচ্ছ কেন? আগে ঠান্ডা মাথায় শুনো তো, ও কি জন্য স্কুলে যেতে চাইছে না? ওর স্কুলে যেতে সমস্যা কোথায়? তারপর না হয় ঠান্ডা মাথায় বোঝা যাবে কি করা উচিত। স্বামীর কথায় তেতে উঠে তিনি বলেন, তোমার কি মনে হয় আমি এমনি এমনি কথাগুলো বলছি ওকে? হ্যাঁ, রোজ রোজ হাজারখানিকবার জিজ্ঞাসা করি স্কুলে যেতে কি এমন সমস্যা, বলতে আমাকে। কিন্তু ও কিছু বলে না, শুধু বলে ভয় লাগে ওই স্কুলে যেতে, ওই স্কুলে নাকি ভালো না।
হাজার হাজার ছাত্রছাত্রী পড়ছে আমাদের স্কুলের মধ্যে, কারো কোনো ভয় হয় না? শুধু ওরই ভয় লাগে স্কুলে যেতে। তাহলে ওকে কি করব আমি না শাসিয়ে? হ্যাঁ, ঠান্ডা কণ্ঠে বলে ওঠে। আচ্ছা বুঝলাম, তুমি দাঁড়াও, আমি কথা বলছি ওর সাথে। চোখ ঘুরিয়ে মায়ের দিকে তাকাই তিনি, সুরেলা কণ্ঠে বলে ওঠেন, সোনা মা, এবার ফটফট বলে ফেলো তো, কী সমস্যা তোমার ওই স্কুলে যেতে? থমথম পরিবেশ, সবার দৃষ্টি কেন্দ্রবিন্দু মায়া। প্রত্যেকেই আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে। রিত খাবার ছেড়ে মায়ের মুখের পানে তাকিয়ে আছে কি বলে সেটা শোনার জন্য। রিত কিছু একটা আঁচ করতে পেরে মায়ের সম্পর্কে, কেন মায়া ওই স্কুলে যেতে চাচ্ছে না বিষয় বুঝতে পারছে, তবুও মায়ের মুখ থেকে শোনার জন্য তাকিয়ে আছে। মায়ের চোখে দুটো আওড়ায় চারপাশের সবার দিকে। সবার দৃষ্টি নিচের দিকে দেখে সাথে সাথে মাথা নিচু করে বসে থাকে ডাইনিংয়ে। নিচু স্বরে বলে ওঠে, আমার ওই স্কুলে ভয় করে দাদা যান, যাব না আমি ওই স্কুলে। মায়ের ঘুরে ফিরে একই কথাতে খেপে যান হেনা খান। তিনি তাই অধৈর্য গলায় সাথে সাথে বলে ওঠেন, দেখলে তো, বলেছি না তোমাকে আমি। ও ঘুরে ফিরে একই কথা বলছে। হেনা খানের কথা শেষ করার আগে আরাফ খান হাতে ইশারায় থামতে বলে তাকে। স্বামীর কথার মতো তিনিও চুপ করে যান। আরাফ খান মায়াকে স্বাভাবিক করার জন্য আবারও সুরেলা কণ্ঠে বলেন, ঠিক আছে, মেনে নিলাম আমার সোনামার কথা, পাঠাবো না তোমাকে ওই স্কুলে, কিন্তু আমার সোনামাও আমাকে বলতে হবে সে কেন ওই স্কুলে যেতে চাচ্ছে না। আরাফ খানের কথায় চোখ তুলিয়ে তাকায় মায়া। বারবার কয়েক আর চোখে হেনা খানের দৃষ্টি রেখে তিনি মিহি কণ্ঠে বলে ওঠে, ওই স্কুলে রবিন ভাই আছে। মায়ের কথায় মুহূর্তে হৃদ নিজের খাবারে মনোযোগী হয়। হৃদে যা আজ করেছে তা ঠিক হয়ে গেছে বুঝতে পেরে মায়ের না বলা সমস্যাটি। তাই সে মনোযোগী হয়, কারো আলাপের মধ্যে মনোযোগী হয় না। হেনা খান তার মায়ের অর্ধেক কথা মানে বুঝতে না পেরে আরাফ খানকে কিছু বলার আগেই তিনি প্রশ্ন করে ওঠেন, রবিনকে? ইতস্তত বোধ করে নিচু স্বরে বলল, আমার ক্লাসের ফ্রেন্ড। ছেলে ফ্রেন্ড? হেনা খান মায়ের কথাই বিশেষ পাত্তা না দিল না, কারণ মায়ের ক্লাস ফ্রেন্ড সেও মানে ছোট, আর তাদের বাচ্চা মতে বড়রা জড়ানোর ঠিক একটা বোকামো। মায়ের কথায় বিশেষ করে পাত্তা না দিয়ে শক্ত গলায় বলে ওঠে, ফ্রেন্ডরা এমনই হয়, একটু আর একটু দুষ্টুমি করে থাকে সব কিছুতে। তুইও ছোট, তোর ফ্রেন্ডরাও ছোট, তাই ছোট মানুষগুলো দুষ্টুমি করবে না তো আমরা করব এই শেষ বয়সে এসে? হেনা খানের কথায় গা জ্বলে ওঠে মায়ার। একটা ছেলে তাকে এত টর্চার করে, জ্বালায়, সেটা সামান্য মনে হচ্ছে নিজের দাদির কাছে, এই জন্যই বলতে চায়নি সে। মায়া রাগ দেখিয়ে ডাইনিং চেয়ারে ছেড়ে উঠতে উঠতে শক্ত গলায় বলে উঠল, তুমি বুঝো না দাদি, লাগবে না তোমার বোঝা, গেলাম আমি। কথাগুলো বলেই মায়ের আগে নাক মুখ ছিটকে বিরক্তি নিয়ে পাশ থেকে নিজের স্কুল ব্যাগটি কাঁধে চাপিয়ে হন করে বেরিয়ে যেতে থাকে ড্রাইভারের উদ্দেশ্যে। পেছন থেকে হেনা খান থমথমে মুখে বসে আছে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থেকে। আরাফ খান ও মায়ের যাওয়ার দিকে তাকিয়ে এভাবে তাকিয়ে থাকে, কিন্তু হৃদ মনোযোগ সহকারে নিজের নাস্তা ফিনিশ করেছিল। হেনা খান চিন্তিত কণ্ঠে স্বামীকে উদ্দেশ্য করে বলে ওঠেন, আরাফ, তুমি একটু স্কুলে খবর নিও তো রবিন ছেলেটির সম্পর্কে। মেয়েটা অযথা এতটা ভয় পাবার কথা না। আমারও তাই মনে হচ্ছে। আজ একবার স্কুলে গিয়ে চেক করে আসবো বিষয়টি, তুমি টেনশন করিও না এই বিষয়ে। ফুস করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আস্তে করে বলেন, মায়া থেকে মনোযোগ সরাতেই চোখে পড়ল হৃদের গম্ভীর মুখখানা। মায়ার চিন্তায় ঠিকঠাক লক্ষ্য করতে পারেনি হৃদকে। এখন মায়া না থাকায় সবটা মনোযোগ পড়ে হৃদের দিকে ওনার। তিনি আদরের সহিত হৃদকে বলে ওঠেন, সোনা বাবা, এবার কয়েকটা দিন থাকবি তো আমাদের সাথে? তোকে ছাড়া বড্ড একা একা লাগে। আমাদের দুজনের বয়স হয়েছে, এই শেষ বয়সে এসে এখন কারো কি হয়ে যায় বলা যায় না। তুই এবার না হয় দেশেই থেকে যা, অনেকটা বছর তো কাটালি বিদেশির মাটিতে। হৃদ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ইটস নট পসিবল দাদি, আই হ্যাভ টু গো। 2 দিনের মধ্যেই ব্যাক করছি আমি নিজ গন্তব্যে। হৃদের কথায় মুহূর্তেই হতাশ হন তিনি। হৃদকে আটকানোর কোনো পথ নেই হেনা খানের এই মুহূর্তে। হৃদ বলেছে মানে সে চলেই যাবে, থাকবে না আর বাংলাদেশে। শুধু হৃদের কথাটা ভেবেই ছোট্ট মায়াকে আনতে হয় নিজেদের কাছে, হয় নয়তো আরও কিছু বছর পর মায়াকে নিয়ে আসতো নিজেদের কাছে। কিন্তু তিনি বারবারই হতাশ হচ্ছে হৃদের কর্মকাণ্ডে। বুক ভয়ে দীর্ঘ নিঃশ্বাস নেন, ভাবেন হৃদকে আটকানো কি কোনো পথ নেই তাদের? হৃদের এই চলন্ত পা দুটো কি কখনো স্থির হবে না এই খানবাড়িতে? কথা ভেবেই তিনি হতাশ কণ্ঠে হৃদের দিকে তাকিয়ে বলেন, তাহলে আরও কয়েকদিন আমাদের সাথে থেকে জানা সোনা বাবা। নট পসিবল। তাহলে অন্তত এই 2 দিন আমাদের সাথে থাক, যাস না কোথাও, অফিস না গিয়ে আমাদের সাথে একটু সময় দে। আমরা কি তোর সাথে একটু সময়ও কাটাতে পারি না একান্তভাবে? এতটুকু চাওয়া পাওয়া কি নেই তোর থেকে আমাদের?
দাদির তোমার দাদির সাথে আমিও একমত পোষণ করছি হৃদ। চোখ তুলে তাকায় হৃদ, কোনোরূপ বনিতা না করে সোজাসাপটা উত্তরে জানায়, ওকে ডান, তবে আমারও শর্ত আছে। হৃদের কথায় মুহূর্তে খুশিতে চকচক করে ওঠে হেনা খান ও আরাফ খানের চেহারা। হৃদ তাদের সাথে এই 2 দিন খান বাড়িতে থাকতে চেয়েছে, এটাই অনেক। এবার হৃদের সব শর্তই মঞ্জুর তাদের। হেনা খান খুশিতে উৎফুল্ল হয়ে বলে ওঠে, তুই আমাদের সাথে বাড়িতে থাকবি, এটাই অনেক। তবে তোর সব শর্তে রাজি আমি, বল কি শর্ত তোর? আগের নাই গম্ভীর মুখে কাট গলায় বলে, লুক দাদি, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানি না, তাই তোমাকে বলছি। আমি জানি তোমার পায়ে কোনো মেডিকেল ইস্যু নেই, ইউ আর নট প্যারালাইজড। শুধু আমাকে দেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য তোমার এই নাটক করা, সেটা আমি আরও বহু বছর আগে ধরতে পেরেছিলাম। সেদিন তোমাকে কিছু বলিনি, আমি শুধু তোমার ভালোবাসা দেখে থেমে গিয়েছিলাম। কিন্তু তুমি থামাথামির নাম নিচ্ছ না বলেই আমি বাংলাদেশে আসতে চাই না। দম বন্ধ লাগে সব কিছু আমার মনে হয় আমি বাংলাদেশে আসলে তোমার আবারও আমার সামনে প্যারালাইজড হয়ে সেজে থাকতে হবে, যেটা আমার মোটেও পছন্দ না তোমার ক্ষেত্রে। তাই তোমাকে স্পেস দিতে গিয়ে তোমার থেকে দূরে থাকা। এবার তুমি ঠিক করো, তুমি কি স্বাভাবিকভাবে চলাফেরা করবে নাকি আমাকে হারাবে? চয়েস ইজ ইয়োর। হৃদের এমন শান্ত কণ্ঠে কথায় মুহূর্তে চমকে ওঠে হেনা খান ও আরাফ খান। হৃদ যা বলেছে সব কিছু সত্য। হেনা খান নিজের অসুস্থতা দেখিয়ে হৃদকে নিজেদের সাথে রাখতে চেয়েছিল, কিন্তু হৃদ যে সবকটা জেনে উল্টে বেঁকে বসবে বুঝতে পারেনি দুজন। নিজেদের করা কাজের জন্য উল্টো হৃদকে হারাতে বসেছে দুজন। আরাফ অসহায় দৃষ্টিতে তাকিয়ে হৃদের দিকে। হেনা খান মুহূর্তে ফুপিয়ে কেঁদে ওঠে নিজের ভুলের জন্য। আজ হৃদকে বছরের পর অর্ধবার নয়, বরং 4-5 বার দেখতে পেত বাংলাদেশে নিজের মাঝে। যদি তিনি এমনটা না করতেন, শুধু তাদের ভুলের কারণে হৃদ আজ দূরে দূরে থাকছে। উপন্যাস দেওয়ানা আমার ভালোবাসা সিজন 2 লিখেছেন রিক্তা ইসলাম মায়া, পর্ব 5। নিজ ক্লাসে জড়সড় হয়ে বসে আছে মায়া। ক্লাস টিচার মনোযোগ সহকারে তিনি পাঠাদান করাচ্ছেন শিক্ষার্থীদের মাঝে। হোয়াইট বোর্ডের কালো কালিতে ম্যাথ করাচ্ছেন মধ্যবয়স্ক টিচার হাফিজুল হক। ক্লাসের ছেলেমেয়েরা 2 সারিতে বসা। মায়া প্রথম সারির 3য় বেঞ্চের প্রথম সিটে বসে আছে জড়সড় হয়ে, চোখ মুখ ভীষণ ভয় আর আতকের চাপ। ক্লাসে ক্লাস টিচার থাকলেও ভয়ে সেটি আছে এই মুহূর্তে। ক্লাসের টিচারকে ভয় পাচ্ছে এমন নয়, ভয় পাচ্ছে মায়ের বরাবর পাশের সারিতে কান ধরে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখে। সেই সাথে ভয় পাচ্ছে মায়ের পেছনে বসে থাকা ছেলেটির যমজ বোনকেও। এই দুজনকেই মায়ের বারবার একটু বেশি ভয় পায়। কারণে অকারণে মায়ের তুলতুলে নরম শরীরে আঘাত করে তারা দুজনই। আর আজ তো মায়াকে আঘাত করার নির্দিষ্ট কারণও আছে ছেলেটির হাতে। এই যে ছেলেটি কান ধরে দাঁড়িয়ে আছে, সেটাও তো মায়ের জন্য দাঁড়িয়ে আছে। ছেলেটির ভাষ্যমতে সে আজ মায়াকে দেখায় ব্যস্ত ছিল বলে ক্লাসের টিচার অঙ্কগুলোতে মনোযোগ হতে পারেনি, যার ফলস্বরূপ তাকে সারা ক্লাসে কান ধরে দাঁড় করিয়ে রেখেছেন ক্লাস টিচার। এতে রবিন ভীষণ অপমান বোধ করছে, যার ফলস্বরূপ মায়াকে বারবার চোখ রাঙাচ্ছে ক্ষিপ্ত দৃষ্টিতে। ঠোঁট নাড়িয়ে শাসাচ্ছে টিচার গেলে মায়ের খবর আছে এমনটা বলে। বাস এতটুকুতেই ভয়ে কাতুপুতু মায়া। রাবিন না জানে কি করবে, বিষয়টি ভেবেই মায়ের শুকনো ঢোক গিলছে। নিজের স্কুল ব্যাগটি দুহাতে খামচে দিয়ে ধরে চেপে রাখে। কিছুতেই ভয়ে ছুটে ক্লাসে মনোযোগী হতে পারছে না ও। মায়াকে এমন হাঁসফাঁস করতে দেখে ওপাশ থেকে মায়ের বান্ধবী ছায়া ফিসফিস করে বলে, কিরে, ক্লাস না করে এমন ঝিমটিম মেরে বসে আছিস কেন? তোর কি শরীর টরীর খারাপ করলো নাকি? হালকা মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে আবার সবার অগোচরে ছোট্ট করে বলল, তো ভোতা মেরে বসে আছিস কেন? ভয়? ভয় কিসের ভয়টয় আবার তোর? আজকে কি স্যারদের পড়াটোরা শিখিস নাই তুই, এই জন্যে ভয় পাচ্ছিস? না, রবিনকে দেখে ভয় পাচ্ছি। আমাকে মনে হয় আজও মারবে ও। মায়ের কথায় মুহূর্তে চোখ তুলে তাকায় ছায়া রবিনের দিকে। রবিনের রাগী দৃষ্টি স্পষ্ট জানান দিচ্ছে সে আজ মায়াকে কিছু একটা করবেই। মায়াও খানিকটা ভয় পায় রবিনের এমন দৃষ্টিতে। রবিন নামক ছেলেটি বড্ড উগ্র মেজাজের তাদের ক্লাসের মধ্যে। ক্লাসের প্রায় সবাইকে কম বেশি ডিস্টার্ব করে, এটা তার রোজকার স্বভাব। 10-12 জনের সদস্যের ক্লাস, তাদের একটি ছোট্ট গ্যাংও আছে, আর সেই দাপটে সবাই দমিয়ে রাখে নিজের ক্লাসে। বর্তমান এলাকার মন্ত্রীর ছেলে মেয়ে রবিন ও শিলা, দুজনই যমজ ভাই বোন। দুটোই বেশ ফাজিল উচ্চটা টাইপের। রবিনের নামের যদি কেউ টিচারের কাছে নালিশ বসায়, তো তার পরদিনই ঠিক দেখা যাবে রবিন ইনিয়ে বিনিয়ে তার থেকে দ্বিগুণ টর্চার করবে সে বিচার প্রদানকারীর সামনেই মানুষটিকে।
মায়ার ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে, তবে সেটা ভিন্ন ধাপের। রবিনের ভাষ্যমতে সে মায়াকে পছন্দ করে চিঠি দিয়ে প্রপোজও করেছে, কিন্তু মায়া সেই চিঠি হাতে নেয়নি, বরং সোজাসাপটা উত্তরে নাও করে দিয়েছে রবিনকে। এতে করে ভীষণ ক্ষেপে রবিন মায়ের উপর যা রেশ টেনে রোজ মায়াকে নতুন নতুন টর্চার করে বেড়ায়, সাথে ভয় দেখায় ভিন্ন দিক দিয়ে ইনিয়ে বিনিয়ে। যেমন মায়া যদি রবিনের নামে কাউকে কিছু বলে বা নালিশ করে, তাহলে পুরো স্কুল জুড়ে বলে বেড়াবে সে মায়া নিজে রবিনকে প্রেমের চিঠি নিবেদন করেছে প্রেম করার জন্য। রবিন সাক্ষী হিসেবে থাকবে রবিনের সকল বন্ধুমহল। রবিনের রকচটা বিষয়টি ভীষণভাবে আঘাত ফেলে মায়ের ছোট্ট মাথায়, ভয়ে সিটিয়ে যায় নিজের মাঝেই, যার ফলে কাউকে কিছু বলতে পারে না জড়তায়। যদি সবাই তাকে খারাপ ভাবে, দাদা দাদি যদি বকাঝকা করে রবিনের এই কথাগুলো শুনে, আর এই কারণটির জন্যই মায়া স্কুলে আসতে চায় না। শুধু হেনা খানের চাপাচাপিতে আসতে হয় মায়াকে। মায়া স্কুল ভর্তি হওয়ার পর থেকে রবিন ও রবিনের বোন শিলা মায়ার পেছনে উঠে পড়ে লেগেছে। মায়ের ভয়ার্থ বিষয়টি বুঝতে পেরে ছায়া মায়ের একটা হাত চেপে ধরে আশ্বাস দিয়ে ফিসফিস করে বলে, তুই চিন্তা করিস না মায়ু, আমি আছি তো তোর সাথে। টিফিনের আগে রবিন কিছুই করতে পারবে না। তোর সাথে স্যার ম্যাডাম থাকবে ক্লাসে। টিফিন পিরিয়ড হলেই সোজা আমি তোকে নিয়ে লাপাত্তা হয়ে যাব একেবারে। তারপর টিফিন শেষ হলে তোকে নিয়ে আমাদের গ্রুপের ক্লাসে চলে যাব। সেখানে রবিন আসবে না, ওর সায়েন্সে, আর আমরা মানবিকের স্টুডেন্ট। ঝামেলা হবে না তোর, টেনশন করিস না তুই। ছায়া এমন কথাই যেন মুহূর্তে আশ্বস্ত হয় মায়া, সাথে সাথে ছায়ার একটি হাত চেপে ধরে কৃতজ্ঞতা স্বরূপ। এই অপরিচিতই পরিবেশে একমাত্র ছায়া আর টিয়াই মায়ের বন্ধুমহল। পরপর সকল ক্লাস চুকিয়ে টিফিন ঘন্টার বেল বাজতেই ক্লাস টিচারের সাথে সাথে ছায়াও মায়ের হাত চেপে ধরে এক প্রকার দৌড়ে বের হয়ে যায় ক্লাস থেকে। ওদের পেছন পেছন টিয়াও হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। ক্লাসের সামনের করিডোরের বারান্দা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। লাইব্রেরির পেছনে ওয়াশরুমের পাশটায় এসে দাঁড়ায় জনই। কোমরে দুহাত রেখে হাঁপাতে হাঁপাতে একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে হাসে তিনজনই। রবিনের গ্যাং হতে মায়াকে বাঁচাতে পেরে নিজের উপর খুবই গর্বিত ছায়া। মায়া প্রাণ খুলে হাসে। তৃপ্তি ছেয়ে যায় মায়ের চোখ দুটিতে। আরও একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতেই কেউ একজন মায়ের লম্বা চুলের বেনি ধরে টেনে ওঠে শক্ত হাতে। তিনজনই হকচকিয়ে উঠে পাশে তাকাতেই চোখ পড়ে রবিনের রাগী দৃষ্টি। মায়া ভয়ে আটকে উঠে শুকনো ঢোক গিলে কয়েকবার। চুলে ব্যথায় কুকড়ে উঠে রবিনের হাত থেকে নিজের চুল ছাড়ানোর জন্য বাম হাতটা এগিয়ে দিতেই পাশ থেকে শিলা এগিয়ে আসে মায়ের বাম হাতটা শক্ত করে চেপে ধরে নিজের দু হাতে। মায়ের অতিশয় তুলতুলে নরম হাত নিজের দু হাতের নখ ডাবিয়ে দিয়ে খামচি ধরে শিলা। অসহ্য হাতের ও চুলের ব্যথা সহ্য করতে না পেরে এবার ডুকরে কেঁদে ওঠে মায়া হালকা শব্দ করে। পাশ থেকে ছায়া ও টিয়া উত্তেজনায় বাধা দিতে গেলে পথ আটকে দাঁড়ায় রবিনের বন্ধুরা। রবিন মায়ার লম্বা চুলের একটা বেনি শক্ত করে হাতে জড়ে টান দিয়ে ধরতেই মায়া খানিকটা ঝুঁকে যায় রবিনের দিকে। রবিন নাগান্বিত কণ্ঠে বলে উঠল, তোকে আমি এত সহজে ছেড়ে দিব ভেবেছিস? পালিয়ে গেলে আমি তোকে খুঁজে পাবো না কোথাও, এই মনে হয় তোর? আজ তোকে আমি আচ্ছা মতো জব্দ করব। দেখ এবার, হয় তুই আজ আমার লাভ লেটার গ্রহণ করবি, নয়তো তোর সব চুল কেটে দিব আমি। পাশ থেকে ছায়া চেঁচিয়ে ওঠে, রবিন চুল ছাড়ার ব্যথা পাচ্ছে ও। সঙ্গে সঙ্গে টিয়াও চেঁচিয়ে উঠে বলে, তোর নামে আজই প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ জানাবো আমরা। দেখিস তুই এবার কী হাল করি তোর শালা। লাইব্রেরির পেছনে ওয়াশরুমের পাশে খালি জায়গাটায় হয় সেখানে বেশ নির্জন। সেখানে সচরাচর কেউ আসে না, আর সেই সুযোগটাই যেন কাজে লাগাচ্ছে এই মুহূর্তে রবিন। ছায়া টিয়ার কথায় পাত্তা না দিয়ে দ্বিগুণ তেতে ওঠে রবিন। ক্ষিপ্ত ভঙ্গিতে বলে, যা যা পারিস করিস তোরা, তারপরও আজকে ওকে ছাড়ছি না। ওর একটা বিহিত করেই ছাড়বো আমি। ওর জন্য আমাকে আজ মাছ স্যারের কাছে অপমানিত হতে হয়েছে, কান ধরে দাঁড়াতে হয়েছে ক্লাসে। ও যদি আমার চিঠি গ্রহণ করতো, তাহলে আমি কি ক্লাসে বসে বসে ওকে দেখতাম পড়া রেখে? সব দোষ ওর, ওকে এবার আমি ছাড়বই না। কথাগুলো বলেই আবারও শক্ত করে মায়ের চুল টেনে ধরে রবিন। পাশ থেকে শিলাও আরও জোরে খামচে দিয়ে ধরে মায়ের হাত। মায়ের ডুকরে কেঁদে উঠে নিচের ডান হাত মুখ চেপে ধরে উঠে বলে, আমি ব্যথা পাচ্ছি রবিন, লাগুক তোর ব্যথা পাওয়ার জন্যই দিচ্ছি আমি। তুই আমার লাভ লেটার ফিরিয়ে দিয়েছিস, এত বড় সাহস তোর? হাতের চুলের অসহ্য ব্যথায় সহ্য করতে না পেরে কেঁদে ডুবু হয় মায়া। ডান হাতে নিজের মুখটা চেপে ধরে কেঁদে চলেছে মায়া। সুপ্ত আশা নিয়ে আছে রবিন থেকে বেঁচে যাওয়ার। আর মায়া সে আশার আলো হয়ে কেউ একজন সামনে থেকে ভারী কণ্ঠে বলে উঠল, কি হচ্ছে এখানে? গম্ভীর কণ্ঠের কথাটি শব্দের উৎস ধরে সামনের দিকে তাকাতেই চমকে ওঠে সবাই।
ভয়ে চুপসে গিয়ে শুকনো ঢোক গেলে সবাই। মায়া হৃদকে নিজের সামনে দেখে ভরসা পেয়ে আরও ডুকরে কেঁদে ওঠে শব্দ করে মুখ চেপে। হৃদ কপাল কুঁচকে সবাইকে পর্যবেক্ষণ করতেই থমকে যায় মুহূর্তেই। মায়ের এমন বিধ্বস্ত নাজেহাল অবস্থা দেখে শীতল হয়ে যায় হৃদ। বুকের কোথাও একটা অস্থিরতার তোলপাড় হয়ে মায়ের কান্না জড়িত মুখটা দেখে। হৃদের তাকানোর মধ্যে দিয়েই রবিন ও শিখার ভয়ে চুপসে গিয়ে আস্তে করে মায়াকে ছেড়ে দেয়। ওদের কাছ থেকে ছাড়া পেতেই দৌড়ে গিয়ে ঝাপটে ধরে হৃদকে। মায়া নিজের দুহাতে হৃদের পেট শক্ত করে জড়িয়ে ধরে, মুখটা চেপে ধরে হৃদের বুক বরাবর। হৃদকে চাপটে জড়িয়ে ধরেই আবারও ফুপিয়ে কেঁদে ওঠে হৃদের বুকের ভেতর। হৃদ থমকায়, নিজের বুকটা ক্রমশ চিনচিন ব্যথা অনুভব করে। এমনটা তো হওয়ার কথা না তার সাথে, তারপরও হচ্ছে। হৃদের ইচ্ছার বিরুদ্ধেই সবটা। তার তার কেন অন্যের কান্না দেখে নিজের মধ্যে অস্থিরতা লাগবে? তার বুকটা মৃদু কেঁপে কেঁপে উঠছে মায়ের কান্নায়। হৃদ চোখ বন্ধ করে বার কয়েক বুক ফুলিয়ে শ্বাস নিয়ে ছাড়ে। নিজের দাদা ভাই এক জোর করেই নিয়ে এসেছিল তাকে স্কুলের মধ্যে। উদ্দেশ্য দুটো ছিল, এক স্কুলের প্রতিষ্ঠাতা হয়ে স্কুলের তদারকি করার জন্য, অন্যটা হলো মায়ের তদারকি করা রবিন ছেলেটি সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য। স্কুলে এসেছিল তা আরও 1 ঘন্টা খানেক আগেই, কিন্তু আরাফ খান স্কুলের বিষয়ক আলোচনা সমালোচনা করতে দেখে হৃদ এক প্রকার বিরক্ত হয়ে বের হয়ে এসেছিল মায়ের উদ্দেশ্যে। মায়ের ভয় পাওয়ার বিষয়টি তদন্ত করার জন্য। টিফিন পিরিয়ডে মায়াকে হুট করেই দুটো মেয়ের সাথে দৌড়ে এদিকটায় আসতে দেখে সেও কপাল কুঁচকায় তাকিয়েছিল মায়ের যাওয়ার দিকে। তার পরপরই যখন কিছু সংখ্যক ছেলে মেয়েদের মায়ের পেছন পেছন দৌড়াতে দেখে, তখনও খানিকটা কপাল কুঁচকে তাকিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করে হৃদ। খানিকটা সময় নিয়ে বুঝতেই এগিয়ে যায় কৌতূহল বশত সেই দিকে। ভিড় দেখে হৃদ প্রশ্ন করতেই চোখ পড়ে মায়ের বিধ্বস্ত নাজেহাল কান্নায় টইটম্বুর চেহারা। পরপর দুটো ছেলে মেয়ে মায়াকে আঘাত করতে দেখে মুহূর্তেই থমকায় হৃদ। ভীষণভাবে আহত হয় মনের কৌটায়। আজ ঠিক সময়ে আশায় হয়তো মায়াকে রক্ষা করতে পেরেছে, নয়তো আরও খানিকটা বেশি কষ্ট পেত। মায়া কষ্ট পাচ্ছে বলেই মুহূর্তে চোয়াল শক্ত হয়ে আসে হৃদের। মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা চালায়। ফুলে ওঠা কপালের রগের সহিত সাথে সাথে চোখ খুলে তাকায় সামনে। রক্তলাল চোখে দৃষ্টি বুলায় রবিন ও তার পুরো গ্যাংয়ের দিকে। নিস্তব্ধতার মাঝে হৃদ হঠাৎই হাঁক ছাড়ে ডাকে ওঠে আসিফকে। আসিফ, সম্পূর্ণ করিডোর খালি চাই আমার, মাত্র 30 সেকেন্ডের মধ্যে। এখানে পুরো গ্যাংকে নিজের দখলে আপাতত, ডু ইট ফাস্ট। হৃদ এমন হাঁক ছেড়ে চিৎকার কেঁপে ওঠে মায়া। মুহূর্তে আরও শক্ত করে দুহাতে জড়িয়ে ধরে হৃদকে। হৃদের বুকে নিজের নাক মুখ চেপে ধরে আবারও ফুপিয়ে কেঁদে ওঠে। মায়ার এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মনে হচ্ছে হৃদকে। এই হৃদকে চোখের সামনে দেখতে পেয়ে ছোট্ট মায়া আর কোনো দিক বিবেচনা না করেই ঝাঁপিয়ে পড়ে হৃদের বুকে। হৃদ শান্ত হওয়ার চেষ্টা চালায়। এই মুহূর্তে বড্ড অস্থিরতার শিকার হচ্ছে সে। অশান্ত হয়ে উঠছে তার মন গহীনে। মায়ের কান্নারত বিধ্বস্ত চেহারা ও হৃদকে হুট করে এইভাবে জড়িয়ে ধরায় বড্ড অস্থিরতার শিকার হচ্ছে হৃদ। হৃদের কথা অনুযায়ী আসিফ দ্রুত বডিগার্ড নিয়ে রবিন ও তার পুরো বাচ্চা দলবলসহ বাকি যারা করিডোরের আশেপাশে ছিল সবাইকে নিয়ে মুহূর্তে প্রস্থান করে হৃদের সামনে থেকে। হৃদ শান্ত হয়। মায়ের অবস্থান বুঝতেই মায়াকে হৃদের পেটের বাঁধন হতে মুক্ত করতে চায়। হৃদ নিজের হালকা হাতে মায়াকে নিজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতেই ভয়ে মায়ের সাথে সাথে কাঁধ ঝাঁকিয়ে হৃদের হাতটি ফেলে দিয়ে আরও শক্ত করে চাপটে ধরে হৃদের পেট বরাবর। হৃদ থামে। অস্থিরতা নামক ছোট্ট শব্দটি তোলপাল করে তুলছে হৃদের ভেতর থেকে। মায়ের উষ্ণ নিঃশ্বাস ওঠানামা করছে হৃদের বুকের মধ্যে। অজানা অনুভূতিগুলো গ্রাস করছে হৃদকে মুহূর্তেই। মায়া ছোট হলেও হৃদ ছোট নয়। জড়িয়ে ধরা মেয়েটি তার বউ, সেটা জানে হৃদ। আর জানে বলেই সেটাই হৃদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। সারা শরীর ঝাঁকিয়ে মৃদু কেঁপে উঠছে বারবার। তার এই 24 বছরের রেকর্ডের ভাঙতে বিগত ঘটে যাওয়া 2 মিনিটই যথেষ্ট, তাও তার অস্বীকৃতিপ্রাপ্ত বউ নামক মানুষটির দ্বারা। হৃদ উপরের দিকে মুখ করে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে শান্ত হয়। শান্ত ভঙ্গিতে মায়ের দিকে তাকায়। মায়াকে আর নিজেকে থেকে ছাড়ানোর চেষ্টা করে না, বরং হাত বাড়িয়ে মায়ের আঘাতপ্রাপ্ত বাম হাতটি পেট থেকে ছাড়িয়ে নিতে চায় দেখার জন্য। কিন্তু এতেও মায়া হৃদকে ছাড়তে নারাজ। ভয়ে নড়েচড়ে উঠতেই হৃদ স্নিগ্ধ কণ্ঠে বলে, ভয় নেই, আমি আছি তো, জাস্ট হাতটা দেখতে দাও আমায়।
কথাগুলো বলেই হৃদ নিজের কোমর থেকে মায়ের বাম হাত ছাড়িয়ে নিয়ে সামনে ধরতেই শীতল চোখ বুলায় মায়ের হাতে। 10 আঙ্গুলের ডোবান্তর নখের আরজ স্পষ্ট ফুটে উঠেছে মায়ের হলদেটে হাতে। সেখান থেকে বিন্দু বিন্দু রক্তের ফোঁটা জমাট। হৃদ হাত বাড়িয়ে মায়ের বাম হাতের জামাটা একটু উপরে তুলতেই হৃদের হাতের স্পর্শে মৃদু কেঁপে ওঠে মায়া। হৃদকে জড়িয়ে ধরার মধ্যে দিয়েই হৃদ মায়ের কম্পন বুঝতে পারে। হৃদ থেমে খানিকটা সময়, অস্থিরতা তাকেও জেঁকে বসেছে। তারপরও নিজেকে শান্ত করে মায়ের বাম হাতের জামাটা উপরে তুলে দেখতে তাকে সম্পূর্ণ হাতটি। ছোট্ট অবুঝ মায়ার অল্প ব্যথায় যেন হৃদের প্রশস্ত বুকে আঘাত করছে বারবার। হৃদ হাত বাড়িয়ে সেই ব্যথাগুলো আলতো হাতে স্পর্শ করে দিতেই আবারও কেঁপে ওঠে মায়া। হৃদের শার্টের পেছন খামচে দিয়ে চেপে ধরতেই আবারও থেমে যায় হৃদ। মায়াকে আর না ছুঁয়ে মায়ের বাম হাতটা নিজের ডান হাতের মুঠেই নেয়। সাথে সাথে চমকে ওঠে হৃদ। কম্পিত হয় এবার হৃদের শরীর। এতটা নরম তুলতুলে শরীরের অধিকারী হবে মায়া তা জানা ছিল না হৃদের। দীর্ঘ 10 বছর পর নিজ থেকে আজ প্রথম হৃদ মায়াকে ছুঁয়েছে। অনুভূতিরা সব দলা পাকাচ্ছে আসতে নিজের মাঝে। এবার অস্থিরতা বেশ হচ্ছে, সেই সাথে বিরক্তিও। সামান্য একটা মেয়ের জন্য তার বারবার কেঁপে ওঠা অযুক্তিকর মনে হচ্ছে। ফালতু থেকেও ফালতু মনে হচ্ছে তার এই অনুভূতিটা। তাই ঝটপট মায়াকে টেনে নিজের থেকে ছড়িয়ে সামনে দাঁড় করায়, তাড়া দিয়ে বলে ওঠে, আমার সাথে আসো। কথাগুলো বলেই হৃদ মায়ের দিকে আর না তাকিয়ে ধূপধাপ পা ফেলে সামনের দিকে এগিয়ে যায়। পেছন থেকে মায়া ধীর পায়ে এগিয়ে যেতে থাকে হৃদের পেছন পেছন। হৃদ খানিকটা এগিয়ে যেতেই আবারও পেছন ফিরে তাকায় মায়ের দিকে। মায়াকে নিজের থেকে বেশ দূরে দেখে কপাল কুঁচকে আসে তার। নীরব দৃষ্টিতে চোখ বুলায় মায়ের বিধ্বস্ত কান্নাজড়িত মুখপানে। কিছু একটা ভেবে আবারও এগিয়ে এসে মায়ের একটি হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরে নিয়ে যায় অফিস কক্ষে। জনমানবহীন নিরিবিলি ফাউন্ডার অফিস কক্ষটিতে নিয়ে মায়াকে সাদা সোফার ওপর বসিয়ে ঠিক তার সামনে বসে হৃদ। আলতো হাতে মায়ের কাটাছেঁড়া জায়গাগুলো পরিষ্কার করে মলম লাগিয়ে দিয়ে চোখ তুলে তাকায় মায়ের দিকে হৃদ। এখন থেকে থেকে হালকা ফুপিয়ে কেঁদে উঠছে মায়া। অতিরিক্ত কান্নার ফলে নাক মুখ লাল হয়ে ফুলে গেছে। হৃদ বিরক্তিতে চোখ বুলায় মায়ার চোখে মুখের দিকে। একটা মানুষ কতটা কান্না করতে পারে জানা নেই তার। এই মুহূর্তে ভীষণ বিরক্তি হচ্ছে হৃদ মায়ের উপর। নিজের সেফটি করার ন্যূনতম চেষ্টা না করে তো মানুষ, কিন্তু মায়া তা না করে শুধু মার খেয়েই গেছে। এটা কেমন কথা হলো? এতটা দুর্বল হলে এই সমাজে চলবে কিভাবে মেয়েটা? সৎ সাহসিকতা অন্তত না থাকলে পদে পদে বিপদে সম্মোহিত হতে হবে তাকে। আজ না হয় সে ছিল বলে মায়াকে রক্ষা করতে পেরেছে, রোজ রোজ তো আর সে থাকবে না, আর না অন্য কেউ থাকবে মায়াকে বাঁচানোর জন্য। তাই নিজের হেফাজত নিজে করার কৌশলটা অন্তত জানা জরুরি। তাই উপদেশস্বরূপ বলে উঠল হৃদ, লুক, আমাদের সমাজটা হলো অসভ্য সমাজ। অসভ্য সমাজে সভ্য মানুষ খোঁজাটাও বোকামি। কারো ভয় পেলে সে তোমাকে আরও দ্বিগুণ ভয় দেখাবে। এটাই নিয়ম। মানুষ হলো সুযোগ সন্ধানী, সে সুযোগ নেবেই। তাই নিজের ভয়কে জয় করতে শেখো। কেউ তোমাকে চোখ রাঙিয়ে তুমিও তাকে সেম জিনিসটাই ফিরিয়ে দাও। তবুও নিজের সুযোগ অন্যকে নিতে দিও না। অসহায়ত্বের সুযোগ সবাই নিতে চায়। ক্ষমতার জিনিসটা সবারই পছন্দ। কারো ক্ষমতা যদি গোটা দুনিয়া অবধি চলতো তাহলে সে সেটার প্রয়োগ অবশ্যই করত এবং নিজের কাছে গোটা দুনিয়াকে দমিয়ে রাখত। কারণ ক্ষমতা প্রয়োগের মধ্যে আলাদা একটা তৃপ্তি আসে মানুষের মনে। তাই কারো ক্ষমতার নিজ অবধি চলতে দিও না কখনো, এতে তোমারই ক্ষতি। সামনের মানুষটা কিন্তু ভালো থাকবে, মধ্যে থেকে তুমি বিধ্বস্ততার শিকার হবে। কথাগুলো বলেই হৃদ খানিকটা থেমে মায়ের চোখের দিকে নিজের দৃষ্টি স্থির করে আবারও ঠান্ডা গলায় বলে উঠল হৃদ, এই অসভ্য সমাজে নম্রভদ্র সভ্য মুখোশধারী লোকের অভাব নেই। প্রত্যেকটা মানুষ নিজ স্বার্থে রূপ বদলায়, স্থান পরিবর্তন করে, কাউকে আঘাত করে, কাউকে আবার দুনিয়া থেকে বিদায় হতে হয় আপরের স্বার্থে শিকার হয়ে। এই সমাজ চলতে গেলে তোমাকে হতে হবে কঠোর মনের অধিকারী, আত্মনির্ভরশীল, সৎসাহসী নারী। তোমাকে বাঁচানোর জন্য সবসময় কেউ না কেউ পাশে থাকবে এমনটা আশা করাও বোকামি। আজ আমি ছিলাম, কাল আমি নাও থাকতে পারি। তখন তোমাকে এই অসভ্য সমাজের মানুষদের সাথে লড়াই করেই এগিয়ে যেতে হবে। নিজের দুর্বলতা অন্যকে বুঝতে দিও না। নিজের দুর্বলতাকে প্রকাশ করতে নয়, লুকিয়ে রাখতে শেখো, যাতে কেউ তোমাকে ভেঙে গুলিয়ে ফেলতে না পারে। বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি তোমায়? হৃদের কথায় মুহূর্তে দাঁড়িয়ে সম্মতি জানায় মায়া, যার অর্থ সে বুঝতে পেরেছে। হৃদ মায়ার মাথা নাড়ানোতে কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মায়ের দিকে। হৃদের ধারণা মতে
আদৌ মায়া তার কথাগুলো বিন্দুমাত্র বুঝতে পেরেছে কিনা সন্দেহ। না বুঝেই হৃদের কথায় মাথা দুলাচ্ছে মায়া, সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছে হৃদ। মায়া ছোট হওয়ায় যে হৃদের কোন কথাই মায়া ছোট মাথায় ধরে রাখতে পারেনি সেটা ভালোই ভাবতেই বুঝতে পেরেছে হৃদ। ফুস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোফায় গা এলিয়ে দেয় হৃদ। চোখ দুটো বন্ধ করে নেয় বিরক্তিতে। তিক্তটা ছেয়ে যাচ্ছে হৃদের মিশ্রিত অনুভূতির সাথে। হৃদ বোঝাতে পারছে মায়াকে তার সেফটি দেওয়া খুব জরুরি। অবুঝ মায়ার যে কোনো সময়ই কিছু একটা হয়ে যেতে পারে। অসভ্য সমাজের মানুষদের ভিড়ে হারিয়ে যেতে পারে মায়ার কোমলতা। তার মায়াকে এবার চোখে চোখে রাখতে হবে। এক কথায় মায়াকে নজরবন্দি করতে হবে, তার বাঁচতে হবে সকল আগ্রহ বিপদ থেকে। ছায়া দিয়ে ছায়া দিয়ে আগলে রাখতে হবে নিজের আপনজনের মতো, যেমনটা এত বছর ধরে নিজের দাদা দাদিকে সেফটি দিয়ে এসেছে সকল বিপদ আপদ ও শত্রুদের হাত থেকে। আজ থেকে মায়াকেও তার সেফটি দিতে হবে, বরং তার থেকে আরও দ্বিগুণ বেশি দিতে হবে। এক, মায়া ছোট। দ্বিতীয়ত, মায়ের মধ্যে নিজের দাদা দাদির সুখটা দেখতে পেরেছে কাল থেকেই হৃদ। তাদের জন্য হলেও মায়াকে এবার নজরবন্দি করে রাখবে সে। হৃদ চোখ খুলে তাকায় পাশে মায়ার মুখশ্রীতে, সাথে সাথে চোখাচোখি হয় দুজনের। মায়া হৃদের দিকে এতক্ষণ তাকিয়েছিল। হৃদ তাকাতেই চোখ নামিয়ে নেয় মায়া। হৃদের দৃষ্টি স্থির মায়ার মুখপানে। কিছুক্ষণ পলকবিহীন দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎই কিছু একটা ভেবে বিরক্তিতে উঠে যায় হৃদ। মায়ার আশেপাশে থাকলে তার এমন হয় অবাধ্য চোখ দুটো শুধু মায়াতে স্থির হয়ে যায়। এতে হৃদ বিরক্ত, ভীষণ বিরক্ত।